আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। মূল ঘটনা মূলত রাতের বেলাতেই হয়েছিল। কেননা রাতের বেলাতে ওনারা টহল ডিউটিতে বেরিয়েছিলেন। এই যে আশিক ভাই, ওনার নাকি রাতের বেলা ডিউটি দিতেই বেশি ভালো লাগতো। কেননা রাতের বেলা মানুষজন কম থাকে, ধুলো বালি, রাস্তায় যান চলাচলও কম থাকে, তাই রাতের ডিউটিটা এক একজনের কাছে এক এক রকম লাগে। ওনার কাছে আবার এই ডিউটিটা বেশ মজারই লাগে। তো উনি চেষ্টা করতেন অধিকাংশ সময় রাতের বেলা ডিউটি নিতে, যেহেতু ওনার মজা লাগে। এমনই এক রাতের বেলা ওনারা বের হয়েছেন একটা পেট্রোল ডিউটি অর্থাৎ টহল ডিউটি নিয়ে। তো ওনাদের সাথে একজন সাব ইন্সপেক্টর ছিলেন, আর ওনারা যে পুলিশ ভ্যানটা নিয়ে বেরিয়েছেন একজন ড্রাইভার ছিল, আর 3 জন কনস্টেবল ছিল। এর মধ্যে একজন সিনিয়র কনস্টেবল ছিল যার নাম হচ্ছে মামুন, আর অনিক নামে একজন সনাতন ধর্মাবলম্বী ব্যাচমেট ছিলেন এই আশিক ভাইয়ের। তো এই মোট 5 জন ওনারা টহল দেওয়ার জন্য বেরিয়েছেন। তো ঠিক কোন থানা থেকে ওনারা বেরিয়েছিলেন সঙ্গত কারণে সেই থানার নামটা আমরা বলছি না। তো ওনারা তো টহল দিচ্ছেন। রাত 10টার দিকে যিনি পেট্রোল অফিসার উনি গাড়ি থামিয়ে একটি খাবার হোটেলের সামনে গাড়িটা দাঁড় করান। তারপর ওনারা সবাই মিলে রাতের খাবার সেরে নেন। এরপর রাত 11টার দিকে আবার ওনারা গাড়িটা চালানো শুরু করলেন। পুরো একটা পথের দীর্ঘ জায়গায় তো ওনাদেরকে ডিউটি দিতে হবে, বিভিন্ন জায়গায় বসে থাকতে হয়, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অবজার্ভ করতে হয়। এজন্য এই ব্যাপারগুলো যারা আসলে ডিউটি করেন তারা বুঝতে পারবেন যে এক পাশ থেকে ও পাশ সোজা চলে গেল, বিষয়টা এরকম না। জায়গায় জায়গায় কিছু কিছু সময় তাদেরকে কাটাতে হয়। অনেক সময় রাস্তার পাশের দোকানে গাড়ি রেখে গল্প গুজব করতে হয়, এটাই তাদের ডিউটির একটা অংশ। তো এমনই একটা জায়গায় ওনারা গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন, ছোট্ট একটা চায়ের দোকান। আর তখন অবশ্য যিনি পেট্রোল অফিসার এবং ড্রাইভার গাড়ির, ওনারা গাড়ি থেকে নামেন নাই। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি খুব জোরে না, আবার আসতেও না। তখন আকাশের অবস্থা একদম কালো হয়ে গেছে, মাঝে মাঝে বিজলিও চমকাচ্ছিল। তখন রাস্তা আলোকিত হয়ে উঠছিল, ধুলোবালি মুক্ত রাস্তা, ভালোই লাগছিল আশিক ভাইয়ের কাছে। নিজেরা নিজেদের মধ্যে গল্প করছিলেন, চা সিগারেট খাচ্ছিলেন। বৃষ্টি পড়া যখন কমে গেল তখন এই যে দোকানদার যিনি, উনি দোকান বন্ধ করে দেবেন, উনি দোকান বন্ধ করে ওইখান থেকে বিদায় নিলেন। আর ওনারাও ওখান থেকে চলে যাবেন এই চিন্তা করে গাড়িতে উঠে বসেছেন। ওনাদের ডিউটি স্থান ছিল গাজীপুরের জিরানি বাজার। তো ওইখানে রাস্তার পাশে অনেক বড় এক জায়গা নিয়েছিল, বিশাল এক ময়লার স্তূপ। তৎকালীন ওই স্থানে অনেক ছিনতাইয়ের ঘটনা নাকি ঘটেছিল, কারণ ওই জায়গাটা ছিল বেশ ফাঁকা এবং নির্জন। ওনারা মূলত ওইখানকারই একটা দোকানে বসা ছিলেন। রাত তখন প্রায় 1টা বেজে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জনমানবহীন রাস্তার এক পাশে ওনারা ডিউটি করছেন। এর মধ্যে হঠাৎ করে ওরা দেখলেন যে এক বৃদ্ধ লোক ওনাদের গাড়ির কাছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তো তখন গাড়ির পেছন থেকেই তো দেখা যায় সামনের অংশটা, পুলিশের যেই পেট্রোল গাড়ি যেগুলো আছে আর কি, এগুলো তো সামনের দিকটা ফাঁকা থাকে, বোঝা যায় যে সামনে দিয়ে কি আসছে না আসছে। তো ওনারা দেখেছিলেন যে এরকম একজন লোক আসছে। তখন ওই বৃদ্ধটা এসে, যিনি পেট্রোল অফিসার ছিলেন, তার কাছে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম বাবারা, কেমন আছো তোমরা? তো ওনারাও সালামের উত্তর দেন। তখন পেট্রোল অফিসার বললেন যে কি ব্যাপার চাচা, এই বৃষ্টির ভিতর এত রাত্রে আপনি হাঁটাহাঁটি করছেন, আপনি কি এখানে কোনো দোকানে আসছিলেন, কিছু কিনবেন? তাহলে আমরা আপনাকে সহযোগিতা করি। তখন বৃদ্ধ চাচা বললেন যে না বাবা, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে একটু এগিয়ে আসলাম। তো গাড়িতে যারা ছিলেন তারা সবাই ভেবেছিলেন এই বৃদ্ধ লোকটি হয়তো পাগল টাগল হবে আর কি, নাহলে এই বৃষ্টি রাতে একা একা ঘুরে বেড়াচ্ছে কেন, নাকি আবার পথ ভুলে বাড়িঘর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কথাবার্তা শুনে তো সেরকম মনে হচ্ছে না। সকলকে অবাক করে দিয়ে ওই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাবা সামনের রাস্তায় দেখলাম একটা মানুষের লাশ পড়ে আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে লাশটাকে উদ্ধার করো।
এ কথা শুনে ওনারা তো অবাক, পাল্টা প্রশ্ন তো করতেই হবে যেহেতু ওনারা পুলিশ। তখন বৃদ্ধকে ওনারা প্রশ্ন করেন যে মানুষের লাশ পড়ে আছে মানে? তখন বৃদ্ধটি উত্তর দিল, না বাবা, মানে সামনের যেই ল্যাম্পপোস্টটা আছে ওখানে একটা মাঝ বয়সী ছেলেকে দেখলাম, দেখে মনে হলো মৃত। এ কথা বলেই ওই বৃদ্ধটা খুব দ্রুত হাঁটা শুরু করলো। তাকে পেছন থেকে অনেকবার ডাকার পরও সে আর পেছন দিকে তাকালোই না। এখন বৃদ্ধের মুখে কথাগুলো শুনে ওনারা তো চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই দিকটাতে ওনারা যাবেন। কিন্তু এই যে পেট্রোল অফিসার, উনি বলছেন যে লোকটা মনে হচ্ছে পাগল, আর পাগল না হলে মনে হয় নেশাগ্রস্ত, না হলে এরকম কথা বলে নাকি, রাতের বেলা এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করে নাকি। তারপরও উনি বলছে যে এখানে তো অনেকক্ষণই আছেই, চলো সামনের দিকে যাই, দেখি কি আছে। এই বলে ড্রাইভারকে নির্দেশ দিলেন যে সামনের দিকে গাড়িটা এগিয়ে নিতে। ওনারা গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে ওই যে যেই স্থান যেটার কথা ওই বৃদ্ধ লোকটি বলেছিল ওখানে যান, কিন্তু ওখানে যাওয়ার পর কাউকেই ওনারা দেখেননি। তখন পেট্রোল অফিসার বললেন সবাইকে যে দেখলা, এই লোকটা আসলেই পাগল, এখানে কি কেউ আছে? কেউ তো নাই। তো তখন আবার কি হয়েছে, এই যে সিনিয়র কনস্টেবল মামুন ভাই, উনি বলে উঠলেন যে স্যার আমি একটু জল বিয়োগ করবো, আর গাড়ি থেকে একটু নামি। তখন পেট্রোল অফিসার বললেন ঠিক আছে নামো, তাড়াতাড়ি চলে এসো। তো উনি গাড়ি থেকে নেমে ওই রাস্তার পাশেই একটা ঝোপের মতো আছে ওই দিকটাতে গিয়েছে। সবাই তার জন্য অপেক্ষা করছে, কিন্তু 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, এই সিনিয়র কনস্টেবল মামুন আর আসে না। তখন পেট্রোল অফিসার যিনি, উনি বলছেন যে কি ব্যাপার, এই ছেলেটা গেল এখনো আসছে না, ঘটনাটা কি, কোনো বিপদ টিপদ হলো না তো? তখন এই যে আশিক ভাইয়ের যিনি ব্যাচমেট অনিক, সে আবার এই সিনিয়র কনস্টেবল মামুনকে ডাকতে গেছে। অবাক করা বিষয় হলো সে যাওয়ার পরও সে আর ফিরছে না। কি এক মুসিবত, পেছনে ডিউটি করার মতো একটা লোকও নাই। এখন তিনজনই, 2জন তো চলে গেছে, এখন আর একজন আবার যাবে এই 2জনকে খোঁজার জন্য। এটা একটা সমস্যা না? তখন গাড়িতে পেট্রোল অফিসার এবং ড্রাইভার ছাড়া কেউ থাকবে না, কিন্তু যেতে তো হবেই। এই জন্য ওই যে পেট্রোল অফিসার উনি বলছেন যে এই আশিক যাও তো, দেখো তো ওরা কি করে। এখন তো গাড়িতে কেউই নেই, কোনো কনস্টেবল নেই। এই আশিক ভাই যখন উনি গিয়েছেন ওই দিকটাতে যে কি হলো অন্য 2জনের এতক্ষণে আসে না কেন, তখন উনি যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন সিনিয়র কনস্টেবল মামুন ভাই আর কনস্টেবল অনিক 2জনেই ঝোপের পাশে রক্তাক্ত এবং কাদা শরীরে লেগে আছে, এমন অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। বিশেষ করে এই যেই সিনিয়র কনস্টেবল মামুন, তিনি মূলত রক্তাক্ত। সবচেয়ে বড় ধাক্কাটা যেটা এই আশিক ভাই খেয়েছিলেন সেটা হচ্ছে যে এনাদের সামনেই একটা লাশ পড়ে আছে। লাশটার অবস্থা খুবই খারাপ, অনেক জায়গায় মাংসের কোনো অস্তিত্বই নাই, শুধু হাড় দেখা যাচ্ছে। মুখমণ্ডলের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে কেউ খুবলে খুবলে খেয়ে নিয়েছে, নাড়িভুড়ি বের হয়ে আছে। আর কি বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, আসলে এত গন্ধ আসলে সহ্য করা যাচ্ছিল না। এই দৃশ্যটি দেখার পর ওনার পুরো শরীর তো অবশ হয়ে গেছে, না পারছিলেন উনি নড়তে, না পারছেন কথা বলতে। ওনার একটু হুশ আসতেই এক দৌড় দিয়ে উনি গাড়ির কাছে যান, হাঁপাতে হাঁপাতে পেট্রোল অফিসারকে বলেন যে স্যার এই ব্যাপার। এরপর এই আশিক ভাই, পেট্রোল অফিসার এবং ড্রাইভার 3জনই ঘটনাস্থলে উপস্থিত হন। দেখেন যে সেম ঘটনা, এই আশিক ভাই ভুল দেখেন নাই। তো এই দৃশ্য দেখে পেট্রোল অফিসার, ড্রাইভার 2জনই তো ভয় পেয়ে যান। তখন ওনারা তড়িঘড়ি করে এই 2জনকে, অর্থাৎ সিনিয়র কনস্টেবল মামুন এবং কনস্টেবল অনিক, এই 2জনকে কোনো মতে টেনে নিয়ে গাড়িতে ওঠান। তখন দ্রুত থানায় কল দেওয়া হয় যেন আর একটা গাড়ি দ্রুত ফোর্স সহ চলে আসে এবং সাথে একটা ডোমকেও নিয়ে আসে, কারণ লাশটা তো নিয়ে যেতে হবে। গাড়িতে যারা ছিলেন, পেট্রোল অফিসার, ড্রাইভার এবং আশিক ভাই, ওনারা তো সবাই মিলে চেষ্টা করছিলেন এই কনস্টেবল অনিক আর সিনিয়র কনস্টেবল মামুনের জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু কোনোভাবেই জ্ঞান ফেরাতে পারছিলেন না। তাই অতি দ্রুত তাদেরকে নিকটস্থ হসপিটালে নেয়ার বন্দোবস্ত তারা করলেন। রাত তখন 2টোরও বেশি বাজে। বেশ কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ ফোর্স চলে আসলো। সবাই মিলে ওই অর্ধগলিত লাশটিকে
ওই কাভার্ড ভ্যানে তুলে থানায় নিয়ে যান। এই সব কাজ শেষ করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে দুইজনকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়। সকালবেলা যখন ওখানে এই আশিক ভাই যান, দেখা গেল এই দুজন ঘুমাচ্ছে, কিন্তু তাদের শরীরে 103 ডিগ্রি জ্বর, স্যালাইনও দেয়া আছে। বেশ কিছুক্ষণ পর তাদের ঘুম ভাঙে। এরপর এই পেট্রোল অফিসার যিনি ওই রাত্রে ছিলেন, তিনি এই মামুন ভাইকে জিজ্ঞেস করেন, এই মামুন বলো তো রাত্রে কি হয়েছিল? তখন মামুন ভাই একটা ভয়ঙ্কর ঘটনা বলেন। মামুন ভাই বলেন যে তিনি যখন ওই ঝোপটার কাছে জল বিয়োগ করতে গিয়েছিলেন, যাওয়ার সাথে সাথে ওনার নাকে ভয়ঙ্কর মাংস পচা গন্ধ আসে। উনি ভাবলেন যে হয়তোবা ঝোপঝাড়, এখানে কোনো কুকুর বিড়াল এই টাইপের কোনো প্রাণী মরে পচে আছে, তাই উনি আরেকটু সামনের দিকে গিয়েছেন। তো উনি জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করে উনি ফিরেছেন উল্টো দিকে, রাস্তার দিকে ঘুরে আসবেন, এমন সময় কটমট কটমট করে কিছু খাওয়ার শব্দ শুনতে পান। ভালো করে তখন ঝোপটার দিকে তাকিয়েছেন, বিশেষ করে ঝোপটার উত্তর পাশে তাকিয়েছেন। তখন দেখতে পান দুটো বড় বড় কুকুরের মতো প্রাণী কি যেন খাচ্ছে। এটা দেখে ওনার কেমন যেন একটু সন্দেহ লাগে। উনি একটু সামনে গিয়েছেন, যাওয়ার পর যেটা দেখেন সেটা আসলে উনি প্রত্যাশাই করেন নাই এমন জিনিস দেখবেন। উনি দেখলেন যে ওই দুটো কুকুর একটা মানুষের লাশ খাচ্ছে। আর ওই প্রাণীগুলোকে কুকুর বললেও ভুল হবে, সাধারণ কুকুর থেকেও 3 গুণ বড়, আর চোখগুলো দিয়ে মনে হচ্ছে আগুন বের হয়ে আসছে। আর সামনের দাঁতগুলো এতই বড় যে এগুলোকে আসলে কুকুর বলা যাবে না, দাঁতগুলো বড় হয়ে অনেকটা বাঁকা হয়ে গেছে। তো এই মামুন ভাই সাহস না হারিয়ে উনি হুস হুস শব্দ করছেন ওই কুকুরগুলোকে তাড়ানোর জন্য। তো শব্দ করার পর ওই কুকুরগুলো তো গেলই না, উল্টো রাগান্বিত অবস্থায় মামুন ভাইয়ের দিকে তাকালো। এমন ভয়ঙ্কর চাহনি, মনে হচ্ছে চাহনি দিয়েই মামুন ভাইকে শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে একদম। তখন এই মামুন ভাই কি করেছেন, ঝোপের ওখান থেকে একটা ডাল ভেঙেছেন। এরপর এই দুটোকে তাড়াতে গিয়েছেন, যেহেতু লাশ খাচ্ছে আর ওনারা পুলিশ, লাশটা তো এভাবে ওনারা ফেলে যেতে পারবেন না চাইলেও। আর ওই সময় ওই বৃদ্ধের কথাও মনে এসেছে যে বৃদ্ধ তো একটা লাশের কথা বলেছিল। তো এইসব কিছু মাথায় ছিল। লাঠিটা নিয়ে যখন ওই কুকুরগুলোর দিকে এগিয়ে গেলেন, ওই কুকুরগুলো কি করলো, এই মামুন ভাইয়ের দিকে রাগান্বিতভাবে তেড়ে আসলো। এর মধ্যে হঠাৎ করে একটা কুকুর ওনাকে আক্রমণও করে বসে। ওই কুকুরটার সাথে ধস্তাধস্তি হচ্ছিল। ওই কুকুরটার সাথে কোনোভাবে পেরে উঠছিলেন না উনি। উনি বুঝতে পারলেন যে এখন এই কুকুরের পেটে যেতে হবে। এমন সময় আল্লাহ বলে একটা জোরে চিৎকার দিয়ে ওই কুকুরের মুখে একটা ঘুষি মেরেছেন। আর এক ঘুষিতেই মনে হলো কুকুরটা অনেক দূরে গেল, যেন ছিটকে গিয়ে পড়লো আর কি। কারণ এত দূরে ছিটকে পড়েছিল, উনি নিজেও অবাক হয়েছিলেন যে এক ঘুষিতে এত দূরে ছিটকে পড়ার কথা না। মনে হলো কোনো একটা শক্তি এটাকে ছিটকে ফেলে দিল। যেহেতু আল্লাহ বলে ডাক দিয়েছিলেন, হয়তোবা এইটার একটা আধ্যাত্মিক শক্তি চলে এসেছিল, যার কারণেই ওই কুকুরটা দূরে ছিটকে পড়েছিল। এর মধ্যে কি হয়েছে, এই যে অনিক, কনস্টেবল অনিক, সে আবার ডাকছে যে মামুন ভাই, মামুন ভাই, এভাবে ডাকছে, আপনি কোথায়? এই মামুন ভাই আবার অনিকের ডাক শুনতে পাচ্ছিলেন। অনিক তখন অনেকটা কাছে চলে এসেছে এই মামুন ভাইয়ের। তখন আর একটা কুকুর এসে বুকে মারাত্মকভাবে আঁচড় দেয় এই মামুন ভাইয়ের, আর সঙ্গে সঙ্গে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওনার কিছু মনে নাই। এখন এই যে অনিক, যে অনিক কেন অজ্ঞান হলো, তাকে জিজ্ঞেস করা হলো। তখন অনিক বলছে যে আমি তো মামুন ভাইকে ডাকছিলাম, কোনো উত্তর আসছিল না দেখে ঝোপের ধারে যেতেই দেখি মামুন ভাইয়ের শরীর রক্তে ভিজে গেছে আর কাদায় পড়ে আছেন, আর পাশে দুটি কুকুর মৃত একটি লাশ খাচ্ছে। আমি দেখে কি করব বুঝে ওঠার আগেই কুকুর দুটি আমার দিকে রাগান্বিতভাবে তাকায়। কি যে ভয়ঙ্কর চোখ আমি বলে বোঝাতে পারবো না, আমার গলা দিয়ে কথাই বের হচ্ছিল না। তখন কুকুরগুলো আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এমন সময় আমি দেখলাম ওই যে দোকানের কাছে দেখা সেই বৃদ্ধ লোকটাকে। তবে এখন আর তাকে আগের মতো লাগছে না, কেমন এক রহস্যময় চেহারা লাগছে। আর তার চোখ দুটো ছিল সবুজ বর্ণের। তার চোখ দুটো মনে হচ্ছে জ্বলে উঠেছে, আর সেই চোখ দুটো থেকে সবুজ আলো বের হচ্ছে। সেই বৃদ্ধ লোকটা আমার দিকে
এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে মৃদুভাবে হাসি দিল। আর ওই কুকুরগুলো ওই বৃদ্ধকে দেখেই ওই লাশের কাছ থেকে দৌড়ে পালিয়ে গিয়ে ঝোপের কোথায় যেন হারিয়ে গেল। আমি আর এসব দেখে সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেছিলাম, আর কিছু মনে নাই। এই বলে অনেক তার বক্তব্য শেষ করে। তখন এই যে স্যার, যিনি পেট্রোল অফিসার ছিলেন, সাব ইন্সপেক্টর, উনি এই দুইজনকে বুঝালেন যে আসলে অনেক অলৌকিক ঘটনা তো ঘটে যায়। আর ওই স্যারও বললেন যে ওনার সাথেও নাকি বিভিন্ন সময় ছোটোখাটো ঘটনা ঘটেছে, এমনকি চাকরি জীবনেও ছোটোখাটো ঘটনা ঘটেছে। এসবে ভয় পেলে চলবে না, পুলিশের চাকরি করতে গেলে সাহস হারানো যাবে না, যেহেতু রাত্রেবেলা ডিউটি দিতে হয়। এই বলে ওই সাব ইন্সপেক্টর এই সিনিয়র কনস্টেবল মামুন এবং কনস্টেবল অনিককে সান্ত্বনা দেন। পরবর্তীতে ওই লাশটাকে পোস্টমর্টমে পাঠানো হয়। জানা যায় ওই লাশটা 7 থেকে 8 দিন আগের। অনেক খোঁজ করেও এই লাশটির কোনো সন্ধান, বিশেষ করে এই লাশটির পরিচয় আর কি, এই পরিচয়টা পাওয়া যায়নি। লাশটির মুখের কোনো অস্তিত্বই ছিল না, অনেক জায়গায় মাংস এমনকি হাড়ও ছিল না। এরপর বেওয়ারিশ হিসাবে স্থানীয় এক হুজুরের মাধ্যমে লাশটিকে দাফন করা হয়। মনে হতে পারে এখানেই ঘটনা শেষ। না, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। এরপরে ঘটনার অন্য একটি অধ্যায় শুরু হলো। এই যে মামুন ভাই আর অনিক, এই দুইজন তো সুস্থ হয়ে গেলেন, আস্তে আস্তে কাজে ফিরলেন, সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। এক রাত্রে এই মামুন ভাই এবং অনিক দুজনই খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, একসাথে একই স্বপ্ন দেখে। স্বপ্ন ছিল এমন যে ওই রাতে দেখা ভয়ঙ্কর দুটি কুকুর খুব রাগান্বিতভাবে তাদের দিকে ধেয়ে আসছে। এক রাতে তো দেখলোই, সকালবেলা উঠে যখন একে অন্যকে বলেছে, সেও বলেছে যে আমিও তো এই একই স্বপ্ন দেখেছি। প্রায় রাত্রেই এই একই স্বপ্ন অনিক এবং মামুন ভাই দেখত। যখন তারা এই বিষয়টা জানায় আশিক ভাইকে, তখন এই আশিক ভাই আবার সেই কনস্টেবলদের এই বিষয়গুলো ওই রাত্রে যে পেট্রোল অফিসার ছিলেন সেই সাব ইন্সপেক্টর স্যারকে খুলে বলেন। তখন উনি বলেন যে ওনার পরিচিত একজন হুজুর আছে, তার সাথে এই বিষয়ে একটু কথা বলতে হবে। তো তার ফোন নাম্বারটা ছিল ওনার কাছে, তো ফোন নাম্বারটা আশিক ভাইকে দিয়েছেন। সেই হুজুরের সাথে কথাও বলেছেন। পুরান ঢাকায় তার বাসা, তার নাম উল্লেখ করা নিষেধ, এই জন্য উনি বলেন নাই। তখন ওই হুজুর শুক্রবারে দেখা করতে বলেন। যথারীতি শুক্রবারে ওনারা গিয়েছেনও। আর এই ঘটনার বিস্তারিত বিবরণ ওই স্যার ফোনে আবার হুজুরকে বলেছিলেন। তারপরও যখন দেখা হয়, ওনারাও এই বিষয়ে বিস্তারিত বলেন, হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং উনি বলেন যে 3টা দিন সময় দেন, আমি একটু খোঁজ খবর নেই ঘটনাটা কী হয়েছে, তারপরও আমি হয়তো বা রুকিয়াটা করতে পারবো। কোন পদ্ধতিতে করবে বিষয়টা আমার বুঝতে হবে। 4 দিন পর হুজুর কল করে খুব গম্ভীর গলায় বলেন যে অতি দ্রুত আমার সাথে দেখা করেন, আপনাদের সাথে কথা আছে। এরপর তো ওনারা গেছেন, আশিক ভাইও গেছেন সাথে, ওনাদের দুজনের সাথে। তো হুজুরের চেহারায় খুব চিন্তার একটা ছাপ ওনারা দেখতে পেলেন। ওনাদের কিছু বলে ওঠার আগেই হুজুর বলে ওঠেন যে আপনাদের সামনে তো অনেক বিপদ। আপনারা যে কুকুরের কথা বলছেন, এগুলো তো আসলে কুকুর না, এগুলো খুবই নিম্ন শ্রেণীর নরখাদক পিশাচ। এরা খুবই নোংরা প্রকৃতির, এদের শক্তিও অনেক। জিনদের মধ্যে এরা খুবই নিম্ন শ্রেণীর। তাদের কাজে যে বাধা দেয় তাদেরকেই ওরা মেরে ফেলে। আপনাদেরকে সেদিন যে বৃদ্ধটি সাহায্য করেছিল, সেও কোনো বৃদ্ধ ছিল না, সে ছিল একটা ভালো জিন। সে যদি ওই সময় না আসতো, ওই লাশ খাওয়ার পর আপনাদেরকেও খাওয়া শুরু করতে এরা। আল্লাহর রহমতে ওই রাত্রে বেঁচে গেছেন, কিন্তু যেহেতু ওদেরকে বিরক্ত করেছেন, এখন তো ওরা আপনাদের পিছু নিয়েছে। এই বলে হুজুর আরও কিছু পরামর্শ দেন, কিছু কাজ করতে বলেন, নিয়ম মেনে চলতে বলেন। তো এইসব বিষয় বলে কিছু ঝাড়ফুঁক করে ওনাদেরকে বিদায় করেন। উনি বলেন যে এটা স্থায়ী সমাধান না, স্থায়ী সমাধান কীভাবে বের করা যায় সেটা আমি চেষ্টা করছি, কয়েকটা দিন সময় দেন আর খুব সাবধানে থাকবেন। এই বলে বিদায় দেন তাদেরকে। তো ওনারাও বাসায় ফেরেন। আসলে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ওনারা হয়ে পড়েছিলেন, কারণ রাতের বেলায় তো বেশি ডিউটি দিতে হয় ওনাদেরকে। এর মধ্যে কি হয়, এই আশিক ভাইয়ের ব্যাচমেট অনিক, সে একটা কাণ্ড করে বসে। সে তো সনাতন ধর্মাবলম্বী, পূজার ছুটিতে সে বাসায় গেছে। তো যেহেতু পূজার ছুটিতে বাসায় গেছে, আরও অনেকেই ছুটিতে বাসায় আসছে, সবাই একসাথে আনন্দ করেছে। হঠাৎ করে কি হয়েছে, এই অনিক এই আশিক ভাইকে ফোন করেছে। ফোন করেই বলছে যে দোস্ত আমাকে বাঁচা,
ওরা আমাকে মেরে ফেলবে। এখন কি হয়েছে যখন বলেছেন আশিক ভাই, তখন এই অনেক যা বলেছে তা শুনে ভয়ে তো আশিক ভাইয়ের গায়ে লোম দাঁড়িয়ে যায়। এই অনেক বলে যে গতকাল রাত ছিল দশমীর রাত, প্রতিমা বিসর্জন দেওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তার প্রায় 11টা বেজে গেছে। এরপর ওনার এক বন্ধু তার সাথে একসাথে বাসায় আসছিলেন। হঠাৎ করে তারা দুজনেই লক্ষ্য করছেন যে তাদের পেছনে কেউ আসছে। পেছনে ঘুরতেই দেখা গেল দুইজন বৃদ্ধা মহিলা, দেখতে প্রায় একই রকম, কারো চেহারা থেকে কারো চেহারা আলাদা করা যাচ্ছে না ওইভাবে। তো যখন পেছন দিকে ওনারা ঘুরে তাকিয়েছেন, তখন নাকি বিশ্রী এক হাসি দিয়ে এক বৃদ্ধ বলে ওঠে, সেদিন তো ওই বুড়ার জন্য বেঁচে গেছিলি রে, আজকে তো তোকে পাইছি, আজকে তোকে আর কে বাঁচাবে। এইটা বলেই ওই দুইজন বৃদ্ধা মহিলা তারা মনুষ্য অবয়ব থেকে ভয়ঙ্কর সেই কুকুর, যেই কুকুরটা রাতের বেলা ওনারা দেখেছেন সেই কুকুরের রূপ নেয়। চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখের ভেতর থেকে আলো বের হচ্ছে, লাল আলো। খুবই ভয়ঙ্করভাবে আস্তে আস্তে এই দুইজনের দিকে এগিয়ে আসছে। তো ওনার যে বন্ধু, অর্থাৎ এই যে অনেকের যে বন্ধু, সে তো সর্বোচ্চ শক্তি দিয়ে দিয়েছে দৌড়। উনিও দৌড় দিয়েছেন, একটা বাজারের ভেতর গিয়ে উঠেছেন। এরপর পিছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। এরপর আরও একজন লোককে সাথে নিয়ে ওনারা বাসায় গেছেন। এটা হচ্ছে অনেক বলেছে ফোনে এই আশিক ভাইকে। তখন আশিক ভাই বলছেন, তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তো সে পরের দিন ঢাকায় চলে আসে। এরপর ওই হুজুরের কাছে নিয়ে গিয়েছেন। তো হুজুর চিন্তিত হয়ে পড়েন। হুজুর বলেন যে একটু সাবধানে থাকেন, রবিবারের দিন আমি আসন বসাবো। হুজুর বলেন যে রবিবার মাগরিবের পর ওনারা যেন হুজুরের কাছে চলে আসেন। তো ওনারাও সেভাবে প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যার পর হুজুরের কাছে গিয়েছেন। গিয়ে দেখা গেল হুজুরের সাথে আরও একটি লোক বসে আছে। লোকটি দেখতে খুব সুঠাম দেখেছিল, অনেক সুন্দর, আর লম্বা লম্বা দাড়ি, গায়ের রঙও ফর্সা, হাতে একটি তসবি নিয়ে বসেছিল। তো ওনারা হুজুরের রুমে ঢুকে সালাম দিলে হুজুর সালামের উত্তর নিয়ে ওনাদেরকে বসতে বলেন। তো ওনারাও কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর এই লোকটি কে, উনি এখানে কেন? তো হুজুর বলেন যে একটু পরেই বুঝতে পারবা। এই বলে হুজুর তার কাজ শুরু করবেন বলে আসন বসালেন আর কি। ওই যে মামুন ভাইকে তার সামনে বসতে বললেন। হুজুর বললেন যে মামুনের শরীরে আমি জিন হাজির করাবো, আর অন্যদেরকে আর একটা বৃত্ত এঁকে তার ভেতরে বসিয়ে দিলেন। বলে দিলেন, যাই হয়ে যাক তোমরা কিন্তু বৃত্তর বাইরে বের হবে না। সবাইকে আয়াতুল কুরসি পড়তে বলে হুজুর জোরে জোরে পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে থাকলেন। প্রায় 30 মিনিট নন স্টপ এরকম পড়ছিলেন। হঠাৎ করে রুমের পরিবেশটা কেমন যেন হয়ে গেল। রুমটা আস্তে আস্তে মনে হচ্ছে গরম হচ্ছে, পচা এক ধরনের গন্ধে রুমটা ভরে ভয়ানক এক পরিবেশ হয়ে উঠল। এই আশিক ভাই এবং অনেক দুজনই দেখছেন যে কি হচ্ছে। হুজুর আর ওই যে ওই লোকটা, যে লোকটা আগে থেকে ছিল, দুজন চোখ বন্ধ করে সূরা পড়ছে, কোনোভাবেই তারা থামছে না। হঠাৎ করেই এই যে মামুন ভাইয়ের চোখ লাল হয়ে গেল, আর ফসফস ফসফস করছে, ফসফস করে এক ধরনের একটা বাজে শব্দও করছে। হুজুর এবার সূরা পড়া বন্ধ করে বলে উঠল, কে তুই, নাম কি তোর, এদেরকে কেন বিরক্ত করছিস? কিন্তু এই জিনটা কোনো উত্তর দিচ্ছে না, শুধু ফসফস ফসফস করেই যাচ্ছে। এই ফসফসটা এমন ছিল, খুবই একটা বাজে আওয়াজ শোনা যাচ্ছিল, আর মামুন ভাইয়ের মুখ দিয়ে তখন লালা বের হচ্ছিল। এই সময় সেই লোকটি মামুন ভাইয়ের শরীরে, অর্থাৎ ওই হুজুরের পাশে যে লোকটি বসেছিল, সেই লোকটি মামুন ভাইয়ের শরীরে একটা বোতল থেকে পানি বের করে ছিটিয়ে দিতেই মামুন ভাইয়ের শরীরে ভর করা জিনটি এমনভাবে ছটফট করতে লাগলো, মনে হচ্ছিল মুরগি জবাই করার পর ছেড়ে দিলে যেভাবে ছটফট করে ওইভাবে করছে। তখন সেই লোকটি বলে উঠল, কেন এদের ক্ষতি করতে চাইছিস, তোর কি ক্ষতি করেছে এরা? তখন ওই জিনটা বলে ওঠে, ওদের সাথে আমার পুরনো হিসাব আছে, ওরা আমার শিকারকে খেতে দেয় নাই। তখন হুজুর অনেকভাবেই জিনটাকে চলে যেতে বলে, কিন্তু জিন যাবে না। জিন উত্তর দেয় যে ওদের সাথে পুরনো হিসাব নিকাশ আছে, এত সহজে তো যাব না। তখন হুজুর একটি বোতল বের করে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে যখন ওই বোতলের ভিতরে ফু দিয়েছেন, তখনই হয়েছে কি, মামুন ভাই অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আর হুজুরও বোতলের মুখটা বন্ধ করে দিয়েছেন। তখন হুজুর বললেন যে আলহামদুলিল্লাহ, এটাকে বন্দি করে ফেলেছি। এরপর মূলত ওই আসনের কাজটা শেষ হয়। হুজুর বললেন যে তোমাদের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু 2 মাস
গরুর মাংস, ইলিশ মাছ এই ধরনের জিনিসগুলো খাবা না। হুজুরকে ওনারা হাদিয়াত দিতে চাইলে হুজুর সেটা নেন না। উনি বলেন যে আমি এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তোমরা দোয়া করো। এরপর ওই লোকটি কে ছিল, এটা যেহেতু ওনারা পুলিশের লোক, একটু তো কৌতূহল হবেই। এটা হুজুরকে আবারও জিজ্ঞেস করেছিলেন। হুজুর বলেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন করো না, সব প্রশ্নের উত্তর হয় না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। এই পৃথিবীর সব কিছুই যে জানতে হবে এমন কোনো কথা নাই, কিছু জিনিস অজানা থাকাই ভালো। এরকম রহস্যময় উত্তর হুজুর দিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখন ওই বোতলের ভিতর কি একটা জিন ঢুকেছিল না দুইটা জিন ঢুকেছিল এটা আসলে বোঝা যায় নাই, তবে এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে যারা পুলিশ সদস্যরা রয়েছেন, এছাড়া আর্মি, বিজিবি, এরকম অনেকেই রয়েছেন যারা রাতের বেলা বিভিন্ন পোস্টে ডিউটি করেন। ওনাদের সাথেও অনেক ঘটনা ঘটে থাকে। এবার চাইলেই কিন্তু ওনারা ঘটনাগুলো আসলে শেয়ার করতে পারেন না, কারণ বিভিন্ন নিয়মকানুন তো মেনে চলতেই হয়। একটা শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনেক ধরনের নিয়মকানুন রয়েছে। সাধারণ মানুষ চাইলেই অনেক কিছু বলতে পারেন, করতে পারেন। ওনাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এতটা সহজ হয় না। তারপরও আশিক ভাই যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা আমরা পাবো। তিনি বগুড়া থাকেন। 14-15 বছর আগের একটা ঘটনা, বগুড়া জেলার কোন একটি গ্রামে ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটি আমি নাজমুস সাকিব ভাই হয়েই আপনাদের মাঝে শেয়ার করব। তখন বর্ষাকাল ছিল। আমাদের ডিপ মেশিনে একজন লোক থাকতো যার নাম ছিল দুখু মিয়া। শুরুতেই বলি, ডিপ মেশিন হয়তো অনেকেই নাও চিনতে পারেন। এই মেশিনে জমিতে পানি দেওয়া হয়। যাই হোক, ঘটনায় আসি। তো দুখু মিয়া ভাই তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং সেই সাথে বেশ সৎ ছিলেন। আমার বাবা এবং চাচাকে ধরে আমাদের মেশিন ঘরে কাজটা নেয়। এদিকে দুখু মিয়ার বাবাও মারা যায়। সব দিক দিয়ে চিন্তা করে আমার বাবা এবং চাচা ঠিক করে তাকে কাজটা দিবে। দুখু মিয়ার বয়স আনুমানিক 25 কি 26 হবে। দেহের গঠন লম্বা চড়া, ভালো স্বাস্থ্যের অধিকার এবং প্রচণ্ড সাহসী ছিল। সাহসী এই জন্য বলছি যে দুখু মিয়া যে মেশিন ঘরে থাকতো সেটা ছিল জমির মাঝখানে, এবং সেই মেশিন ঘর থেকে যত দূর চোখ যায় শুধু জমি আর জমি দেখা যেত। তো দুখু মিয়া সচরাচর আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতো, তবে এটা ছিল শুধু সকাল এবং দুপুরবেলা, কারণ বিকেলবেলা জমিতে কাজ করে রাতে তিনি মেশিন ঘরেই রান্না করে খেত। তো ঘটনার বিভিন্ন ধাপ আছে, তো আমি প্রথম দিনের ঘটনাটা বলছি। দুখু মিয়া সেদিন জমিতে পানি দেওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিল। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এবং সেই সকালবেলা আমাদের বাড়িতে ভাত খেয়ে গেছে। দুপুরে কাজের চাপে আর খেতে আসেনি। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে সে মেশিন ঘরে রান্না বসিয়ে দেয় এবং খেতে খেতে অনেক রাত হয়ে যায়। বৃষ্টি তখনও চলমান, তো মেশিন তখন বন্ধ করা ছিল। আলোর জন্য তিনি হারিকেন জ্বালিয়ে রাখে। তো খাওয়া শেষ করে দুখু মিয়া দরজার পাশেই বসেছিল এবং জমির দিকে তাকিয়ে আছে। আকাশে তখন কিছুক্ষণ পরপর বিজলি চমকাচ্ছে। দুখু মিয়া বিজলির যে আলো, সেই আলোর মাধ্যমে দেখতে পাচ্ছে জমির মধ্যে কোন একটা লোক দাঁড়িয়ে আছে। যতবারই বিজলি চমকাচ্ছে তিনি দেখছেন যে লোকটা তার আস্তে আস্তে করে কাছে আসছে। হঠাৎ তিনি খেয়াল করে দেখেন লোকটার পরনে কালো পাঞ্জাবি। তিনি অনেকক্ষণ মনোযোগ দিয়ে দেখেন যে লোকটা আর কাছে আসছে না, একটা নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে। 3-4 মিনিট দেখার পর হঠাৎ তিনি দেখছে লোকটা গায়েব নাই। তিনি তখন চিন্তা করতে থাকে যে এত রাতের বেলা এখানে কে আসবে, লোকটা কে ছিল। যাই হোক, তিনি তখন ভাবতে থাকেন যে হয়তো তার অনেক ক্লান্ত লাগছে, এজন্য হয়তো উল্টাপাল্টা কিছু দেখছে। তখন তিনি ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে তিনি সেদিন একটা স্বপ্ন দেখে। একজন কালো পাঞ্জাবি পরা লোক তাকে বলছে যে দুখু, তুই আমাদের পুকুরের পাশে জমিগুলোতে রাতে থাকবি না, আর রাতে যাবিও না সেখানে। আমাদের সর্দার অনেক রাগ করে যখন তুই ওখানে জমির কাজে যাস। তিনি আমাদের বলেছেন তোকে সতর্ক করে দিতে। রাতে সে আর কিছু দেখে না। বলে রাখি, স্বপ্নে যে লোকটি পুকুরের কথা বলছিল সেই পুকুরের নাম স্বর্ণতেশা। সেখানে অনেক আগে থেকে জিনদের বসবাস। এটি পশ্চিম অংশের পুকুর, মাঝে এবং চারিদিকে জমি। দুখু ঘুম থেকে উঠে সব ভুলে যায়। দ্বিতীয় দিনের ঘটনা, রাতের বেলা সে এসে সেই পুকুরের আশেপাশের জমিতে ড্রেনের পানির ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে যায়। রাত তখন 11টা কি 11:30।
জমিতে বা মাঠে তখন কেউ নেই। সে আওয়াজ পায় কেউ একজন তাকে বলছে, দুঃখু, খুব সাহস তোর, আয় তোকে আজ একটা জিনিস দেখাবো। দুঃখু সাহস ছিল এবং সে ভাবতে থাকে যে কী হতে পারে, কোথা থেকে আসছিল সেই আওয়াজটা সে খুঁজে পায় না। সেই আওয়াজটা ধরে দুঃখু আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে উঠে যায় এবং পুকুরের দিকে অপর পাশে যে বড় 4-5টা জমি আছে সেই জমির এখানে যায়। দেখছে জমিগুলা একটা একটা করে ভাগ করা। দুঃখু দেখতে পায় হঠাৎ করে যে সেখানে কয়েকটা হাতি। এত রাতে এখানে হাতি দেখে সে বেশ ভয় পেয়ে যায় এবং পালাতে থাকে সেখান থেকে। সেই সময় সেই আওয়াজটি তাকে বলে, এত তাড়া কিসের, একটু দাঁড়া। সে আবার ফিরে দেখে যে সেখানে হাতির জায়গার কিছুই নাই। দুঃখে এবার দৌড় দিয়ে মেশিন ঘরে ঢুকে এবং দোয়া পরে সে শুয়ে যায়। সে রাতের ঘটনা সে আর কাউকে বলে না। তৃতীয় দিন দুঃখু রাতের বেলা মেশিন ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ সে শব্দ পায় মেশিন ঘরে টিনের চালে কেউ হাঁটাহাঁটি করছে। সে ঘরের বাইরে এসে দেখতে পায় 2-3 জন মানুষ আকৃতির কিছু এক লোক হবে কালো পাঞ্জাবি পরা, তারাই টিনের চালের উপর উঠতে যাচ্ছে এবং দুঃখ বুঝে যায় যে তারাই হয়তো লাফালাফি করছে। সে ভয়ে ঘরে ঢুকে যায় এবং জোরে জোরে দোয়া দরুদ পড়তে থাকে। সে আর বাহির হয় না। ফজরের নামাজ পর্যন্ত এই আওয়াজগুলো হতে থাকে। সে রাতে ঘুমাতেও পারে না ভয়ে। তো যখন এসব ঘটনাগুলো ঘটছিল তখন দুঃখু পরের দিন আমার বাবা এবং চাচাকে জানায়। মুয়াজ্জিন সাহেব আসে তখন এবং পানি পড়া ঝাড়ফুঁক দিয়ে কিছুদিন পর্যন্ত দুঃখুকে বলে যে তুমি এগুলো টেনশন করবে না, কিছুদিন এরকম শান্তভাবে থাকো, আর যদি সম্ভব হয় এখানে আরেকজনকে থাকার ব্যবস্থা করা হোক। তো সেই হিসাবে দুঃখু মিয়া তার বড় মামাকে সেই মেশিন ঘরে নিয়ে আসে এবং সেখানে তারা দুজন থাকা শুরু করে। বেশ কয়েকদিন আর কোনো সমস্যা হয় না। তো ভাদ্র মাসের ঘটনা এটা। একদিন ভোরবেলা তার মামা সেই পুকুরের পাশের জমিগুলোতে দেখতে পায় দুঃখু তখন যখন তার মামা তখন জমিগুলো দেখতে যায়, তো দুঃখু তখন মেশিন ঘরে এসে ঘুমাচ্ছিল। তো পুকুর পাড়ে বেশ কয়েকটা তাল গাছ ছিল। তো তাল গাছের সারি সারি এরকম তাল গাছে ছিল। তখন পশ্চিম পাশের শেষে যে গাছটা আছে সেটার নিচে অনেকগুলা তাল পড়ে থাকতে দেখে সেই মামা। তো তিনি সেই গাছের সেখানে যায় এবং ভাবে যে তালগুলা কুড়ায় নিয়ে আসবে এবং সেই মেশিন ঘরে আস্তে আস্তে একটা করে নিয়ে আসবে। তিনি যখন তালগুলো স্তূপ আকারে রাখতে যান, দেখছে যে যখনই তালগুলো রাখতে যান দেখা গেল যে 2টি তাল রেখে গিয়েছে, আবার 2টি তাল আনতে যাবে, দেখছে আগের তাল থেকে এরকম 1-2টা করে গায়েব নাই। তিনি এটা বুঝতে পারে না যে কি হচ্ছে। তখন তিনি তার সাথে যে টর্চ লাইটটা ছিল সেটা জ্বালায় এবং ভালোভাবে দেখতে যে আশেপাশে কোথাও কিছু পড়লো নাকি। যা হোক, এরকম প্রায় আধা ঘন্টার মতো একই অবস্থা। এবার ওনার একটু সন্দেহ হয়। এবার তিনি দেখছেন যে যত তালই হোক, 3টা-4টা যতটাই তিনি সংগ্রহ করেছিলেন, দেখছে যে একটাও নাই। তিনি নিজে থেকে বেশ ভয় পায় এবং দুঃখুর কথা তার মনে পড়ে যে দুঃখুর সাথে আসলে এই এলাকাতে অনেক ঘটনা ঘটেছিল। তিনি ভয়ে সেখান থেকে মেশিন ঘরের দিকে আবার ফিরে আসেন এবং দুঃখুকে ঘুম থেকে উঠে সব বলেন। এভাবেই তাদের দিনগুলো যাচ্ছিল। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটতো দুঃখু এবং তার মামার সাথে, কিন্তু তারা এরকম কাউকে কিছু শেয়ার করতো না। আর যদিও শেয়ার করতো তাদেরকে বলা হতো যে দেখো দোয়া দরুদ পড়ে সেখানে থাকো এবং টুকটাক সমস্যা হতেই পারে। তো তারপর দুঃখু এবং তার মামা সেই পুকুরের পাশের যে এরিয়াটা আছে সেখানে রাতের বেলা যাওয়াটা বন্ধ করে দেয়। যা কাজ ছাড়া তারা দিনের বেলায় সারতো এবং এটা আমার বাবা মাই এবং আমার চাচাও তাকে বলেছিল। যে একদিন দুঃখুর মামা সকাল থেকেই অসুস্থতা বোধ করে এবং দুঃখুকে বলে যে দেখ তুই আজ থাক, আমার শরীর খুব খারাপ, আমি একটু বাড়িতে যাই, আমাকে বিশ্রাম নিতে হবে, আমার এখানে থাকতে আর ভালো লাগতেছে না। দুঃখু বলে আচ্ছা মামা তুমি তাহলে যাও। তো দুঃখু আর তার মামা মোটামুটি এই ঘটনাগুলো প্রায় ভুলেই গিয়েছিল, কারণ মাঝে দিয়ে ওদের সাথে অনেক আর ঘটনা ঘটে না। তো ওই দিন রাতে দুঃখু মেশিন ঘরে একাই ছিল। রাত তখন আনুমানিক 11টা হবে। হঠাৎ মেশিন ঘরের দরজায় একটা টোকা দেয় কে জানি। তো দুঃখু দরজাটা খুলে, দুঃখু মিয়া তখন দরজা খুলে দেখছে যে ওনার যে মামা ছিল সে মামা তাকে ডাকছে, কিন্তু বেশ খানিকটা দূরে, আর মেশিন ঘর থেকে বেশ খানিকটা দূরে জমির মধ্যে। তো সে শুধু এটুকু বলছে যে তাড়াতাড়ি দিকে আয়, একটু তোকে নিয়ে বাইরে যাব। তখন দুঃখু মিয়া বলে মামা তুমি না অসুস্থ ছিলা? তার মামা তাকে বলে ছিলাম অসুস্থ, একটু ভালো লাগতেছে, ভাবলাম তোর সাথে একটু বাইরে হাঁটাহাঁটি করি। তো দুঃখু আবার খেয়াল করছে যে তার মামা বেশ খানিকটা দূরে।
তো তার মামা তাকে আবার বলে যে দুঃখু, পশ্চিম পাশের একটা জমি আছে, ওখানে একটু কাজ আছে, তুই এখানে আয়। দুঃখু সাথে সাথে কোদাল নিয়ে বেরিয়ে যায় এবং মেশিন ঘরের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ক্রস করে সে হাঁটা শুরু করে। তার মামা সামনে হাঁটছে, দুঃখু পিছনে। দুঃখু তার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার মামা হু হা ছাড়া আর কোনো শব্দ করছে না। কিছুক্ষণ হাঁটার পর দুঃখু লক্ষ্য করে যে তার মামা তার এতটাই সামনে চলে গিয়েছে যে দুঃখু তাকে ক্রস করতে পারছে না। 5 মিনিট হাঁটার পর দুঃখু দেখছে তার মামা সামনে নাই। মুহূর্তের মধ্যেই দেখছে তার মামা গায়েব এবং দুঃখু তখন পুকুর পাড়ের ঠিক কাছাকাছি চলে এসেছে এবং দুঃখু ভাবতে থাকে, আচ্ছা মামা না কয়েকদিন আগে আমাকে বললো যে পুকুর বাড়ি এখানে আসার দরকার নাই, আমাদের বাড়ি থেকে এখানে আসতে মানা করা হয়েছিল, আমরা এখানে আসলাম কেন, আর মামাই বা এখানে আসলো কেন? দুঃখু এবার ভীষণ ভয় পায়, তার মামাকে ডাকতে থাকে, কিন্তু সে আশেপাশে তার মামাকে দেখতে পায় না। তার সাথে আগে ঘটে যাওয়া ঘটনাগুলা মনে করতে থাকে সে। তার মামা যে তার সাথে অনেক কিছুই ইরেনে বলেছিল সেটাও সে মনে করতে থাকে। দুঃখু ভাবতে থাকে যে না, নিশ্চিত এটা কোনো শয়তানের খপ্পরে সে পড়েছে এবং সে ভাবে যে এখান থেকে সে দৌড় দিয়ে চলে আসবে। যখনই সে দৌড় দিবে এমন একটা ভাব, তখনই একজন কালো পাঞ্জাবি পরা লোক তার ঠিক মুখের সামনে এসে দাঁড়ালো। সেই লোকটা মোটামুটি কাছেই ছিল, 1 কি 2 হাত সামনে হবে দুঃখুর থেকে। দুঃখু এতটাই ভয় পায় যে সে তার সেন্সটা ঠিক রাখতে পারছিল না। তখন সে তার শরীরটা নাকি তখন কাঁপছিল। দুঃখু লোকটির চেহারা শুধু এতটুকুই বর্ণনা দেয় যে তার চোখ ছিল সম্পূর্ণ লাল বর্ণের এবং আবছা যে আলো আছে সেই আলোতে বোঝা যাচ্ছে সে একটা কালো পাঞ্জাবি পরা। আর তার চেহারা দেখে মনে হচ্ছিল খুব কালো আকৃতির কিছু একটা হবে। আর তার দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং উচ্চতা ছিল দুঃখুর থেকে প্রায় 1 হাত লম্বা। সেই কালো পাঞ্জাবি পরা লোকটা দুঃখুকে বলে, কিরে এত দূর আসলি আর আমাদের সর্দারের সাথে দেখা করবি না, এত তারা কিসের? এই বলে দুঃখুর হাতটা ধরে টানতে থাকে। সেই লোকটা থেকে দুঃখু হাতটা ছুটাতে পারে না। তো সেই লোকটা তাকে পুকুর পাড়ের দিকে নিয়ে যায়। দুঃখু মনে মনে ভাবতে থাকে আজ হয়তো তার শেষ দিন এবং সে জোরে জোরে দোয়া দূরত পড়তে থাকে এবং তার গলা প্রচণ্ড নাকি কাঁপছিল। সে অজ্ঞান হতে পারছে না এবং এতটাই ভয় পাচ্ছে, লোকটাকে শুধু বলতেছে যে ভাই আমাকে ছেড়ে দেন, আমি কোনো দোষ করি নাই। লোকটা তাকে পুকুর পাড়ের ঝোপের কাছে নিয়ে যায় এবং তাল গাছের নিচে ফেলে রেখে চলে যায়। এরপর দুঃখুর আর কিছু মনে নাই, সে বলতে পারে না যে তার সেন্স আছে কি নাই। তারপর যে ঘটনাগুলো ঘটে সে কি আসলে স্বপ্নে দেখেছিল নাকি সামনাসামনি দেখেছিল সে আর বলতে পারে না। তারপর নাকি এরকম ঘটনা ঘটে যে কিছুক্ষণ পর দুঃখু লক্ষ্য করে যে আশেপাশের পরিবেশ অনেকটা বদলানো। সে মনে হয় অন্য একটা এলাকায় এসে পড়েছে এবং সে তার নিজের এলাকায় নাই। চারদিকে সে দেখছে বড় বড় গাছ, গাছের আড়ালে লুকিয়ে আছে শত শত চোখ যেগুলো জলজল করছিল। দুঃখু আরও দেখতে পায় ছোট ছোট বাচ্চারা সেখানে গাছের আশেপাশে খেলাধুলা করছে এবং মুহূর্তের মধ্যে তার দিকে একটা লোক হারিকেন দিয়ে এগিয়ে আসছে। দুঃখুকে বলে, সর্দার এখন তোর সাথে দেখা করতে চায়। দুঃখু বলে, কে সর্দার? লোকটি বলে, আমাদের সর্দার। দুঃখু বলে, এটা কোন জায়গা? সে লোকটা বলে, এটা আমাদের গ্রাম, এই গ্রামের নাম নেওয়া যাবে না। দুঃখু সাহস করে বলে, তোমাদের সর্দারের নাম কি? লোকটি বলে, নৈগমেশ। দুঃখু বলে, এটা আবার কেমন নাম? ততক্ষণে দুঃখুর ভয়টা কিছুক্ষণ কমে গিয়েছে, কিন্তু সে এখনও বুঝতে পারছে না যে সে কি স্বপ্নের মধ্যে আছে নাকি আসলে সে কোনো একটা শহর এসেছে। আশেপাশের পরিবেশ মোটামুটি নীরব। দুঃখু মনে মনে ভাবে যে নৈগমেশটা আবার কী হতে পারে, আর সর্দার কেন? সর্দার কেনই বা দুঃখুর সাথে দেখা করতে যেগুলো সে ভাবতে থাকে। সেদিনের স্বপ্নের কথা তার মনে পড়ে যায়। স্বপ্নে সে এমন একটি লোককে দেখেছিল যে বলেছিল যে তাদের সর্দার নাকি রাগ করে দুঃখু এই পুকুরের আশেপাশে গেলে। তা এখন সর্দার কেন দেখা করতে যায়? নানা রকম তার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এবং সে ভাবতে থাকে যে সে এখান থেকে চলে যাবে, কিন্তু সে যেতেও পারছিল না। আর এটা কোন গ্রামে তাকে আনা হয়েছে এবং যেখানে কোনো মানুষজন সে দেখছে না, খুব একটা ছোটো বাচ্চা কাচ্চা ছাড়া, সেগুলো নাকি ভাবতে থাকে। এবং ঝিঝি পোকার ডাক নাকি ছিল চারপাশে। এসব যখন ভাবে তখন সে লক্ষ্য করে যে লোকটি হারিকেন নিয়ে যে লোকটি হারিকেন নিয়ে এসেছিল সে অনেক দূরে চলে গেছে আর তার হারিকেনের আলোটাও ঠিক ছোট হয়ে আসছে, কিন্তু তখনও তাকে মনে দেখা যাচ্ছিল। দুঃখু এবার নিজে থেকে উঠে দাঁড়াতে পারে এবং সে উঠে দাঁড়ায়। অন্ধকারের মধ্যেও সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে এবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটি বাড়ির সামনে চলে যায় এবং বাড়ির সামনে
একটা ছেলে ছিল যে আরেকটা ছেলের সাথে এরকম কথা কাটাকাটি করছিল। সে সেই জায়গাটা ক্রস করে দেখছে একটা বাড়ি, এবং বাড়ি একটা নাম দেওয়া, কিন্তু নামটার ভাষা সে বুঝতে পারছিল না। দুঃখু অনেক চেষ্টা করে যেটা কী ধরনের বা কিসের ভাষা, কিন্তু সেটা বুঝতে পারছে না। বাড়ির বাহিরে দুঃখু কাউকে ডাকছিল যে কেউ কি আছেন বাড়িতে, আমাকে একটু উপকার করতে পারবেন। অনেকক্ষণ ধরে ডাকার পরে ভিতর থেকে শব্দ আসে, কে, দুঃখু নাকি? দুঃখু বুঝতে পারে কণ্ঠটি কোনো বৃদ্ধ মানুষের, কারণ বেশ ভারী কণ্ঠ ছিল। কিন্তু তার মনে মনে কিন্তু একটাই কথা, যে আমি এখন কোথায় আছি। তখন দুঃখু উত্তর দেয়, হ্যাঁ আমি দুঃখু। দুঃখুকে সে বৃদ্ধ কণ্ঠটি বলে, ভিতরে আয়, দরজা খোলা আছে। দুঃখু সাহস নিয়ে দরজার কাছে যায়, এবং দরজায় যখনই হাত দিবে তার আগেই দরজাটা খুলে যায়। দুঃখু ভয়ে ভয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। দুঃখু ভিতরে ঢুকে দেখতে পায় ভিতরে অনেক আলো, সুন্দর সুন্দর আসবাবপত্র, রুমও আছে অনেকগুলো, এবং বাড়ির ভিতর দিয়ে আবার সিঁড়িও আছে। দুঃখু বুঝতে পারে এটা তাদের কোনো গ্রাম না, সে মনে একটা কোনো স্বপ্ন দেখছে। এবং শুধু দুঃখু এটাও দেখে যে কিছু কিছু রুম আছে আশেপাশে তালা মারা, এবং ভিতরে যেখান থেকে বৃদ্ধের আওয়াজ আসছিল দুঃখু একটু খেয়াল করে দেখে যে চেয়ারে বসে আছে কেউ একজন, সেখান থেকে আওয়াজটা আসছে। দুঃখু ভয়ে ভয়ে সেই লোকটার কাছে যায় এবং বৃদ্ধটি দুঃখুর সামনে আসে। দুঃখুর ভাষ্যমতে বৃদ্ধটি সাধারণ মানুষের থেকে একটু উচ্চতার হবে, এবং হিন্দু ধর্মে যারা যে মানুষগুলো আছে যে ধুতি পরা থাকতো, সাদা পাঞ্জাবি পরা থাকতো, সেই ধরনের একটা লোক তার সামনে আসে। কিন্তু দুঃখুর নাকি চেহারাটা খুব অস্পষ্ট মনে হচ্ছিল। হাতে ছিল তার সুন্দর একটা লাঠিটা সে ভর দিয়ে দাঁড়িয়েছিল, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন দুঃখুর সাথে কথা বলছিল। এসে এই দুঃখুকে বলে, আসতে তোর কোনো কষ্ট হয়নি তো? দুঃখু ভয়ে ভয়ে বলে, আমাকে কেন এখানে আনা হয়েছে? সে কাঁদতে কাঁদতে বলে যে আপনি আমাকে এখানে আনছেন কেন? তখন সেই সর্দারটা হাসতে থাকে। এটাই ছিল সেই সর্দার যার কথা তাকে স্বপ্নে সেই কালো পাঞ্জাবি পরা লোকটা বলেছিল। দুঃখু বলে, আপনিই তো বলেছেন পুকুরের আশেপাশে আমাকে না আসতে, এর জন্য আমি দিনের বেলা পুকুরের বাসায় কাজ করি, আমি আর রাতে যাই না। বৃদ্ধ লোকটি তাকে বলে, তখনকার ব্যাপার ছিল একটা, এখনকার ব্যাপার আরেকটা। দুঃখু সাহস নিয়ে বলে, আমি বুঝলাম না। বৃদ্ধটি এবার বলে, মানে সেই সর্দার এবার বলছে, আমার কন্যা তোকে ভীষণ পছন্দ করে, তোর সাথে শাদি করতে চায়, এজন্য তোকে এখানে এনেছি। দুঃখু এবার অবাক হয়, কন্যা? দুঃখু বলে, দেখেন আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমি আর এখানে থাকবো না। আর আমি কোনো মেয়েকে চিনি না, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি। বৃদ্ধ এবার রাগে গর্জন দিয়ে ওঠে এবং বলে, খামোশ, এবার তোকে আমি দেখে ছাড়ব। তখন বৃদ্ধ অনেক রাগান্বিতভাবে ওদিকে তাকায় থাকে, এবং একটা সুন্দরী মেয়ে বৃদ্ধর পাশে এসে দাঁড়ায়। দুঃখু এতটুকু বলে, মেয়েটাকে খুব সুন্দর ছিল, এবং এক ঝলক মেয়েটিকে দেখার পরেই দুঃখু দেখে মেয়েটি তার সেখানে নেই। বৃদ্ধ এবার তাকে বলে, দুঃখু দেখ, আমার একটাই মেয়ে, তোকে পছন্দ করে, তুই ওকে বিয়ে কর। দুঃখু কিছুতেই রাজি হয় না, এবং বৃদ্ধের সাথে এক প্রকার কথা কাটাকাটি চলে। দুঃখু বলে, তাদের যখন কথা কাটাকাটি চলে তখন হঠাৎ করে বৃদ্ধ একটা চর মেরে বসে। দুঃখুর ভাষ্যমতে চরটি এত জোরে মারে যে দুঃখু মনে হচ্ছিল যেন ওর সেন্স হারিয়ে ফেলবে। তারপর কি ঘটেছিল সে আর কিছু বলতে পারে না। দুঃখু এখন নিজেকে দেখে সে ওই সেই তাল গাছের নিচে পড়ে আছে। বুঝতে পারছে যে কিছুক্ষণ আগেই ফজর আজান দিয়েছে, মাত্র চারপাশে আলো ছড়াচ্ছে। দুঃখু দেখে তার পাশে কোদালটা পড়ে আছে। সে এবার এটাও লক্ষ্য করে যে আশেপাশে জমিতে ধান নাই, শুধু জমিতে যা আছে তা হচ্ছে কয়েকটা গরু। সে ভাবে যে রাতেই তো জমিতে ধান দেখলাম, হঠাৎ এখানে গরু কেন কয়েকটা, এগুলো কি? এখন এখানে গরু ছাড়বে কে? এখানে গরুই বা আসবে কীভাবে? তার পাশাপাশি দুঃখু দেখে যে তার যে জায়গাটা আছে মনে হচ্ছে অনেকদিন পরে এই জায়গাটা এসেছে, মানে সেই জমিটাতে। সে এবার মেশিন ঘরের দিকে যায়, দেখতে পায় মেশিন ঘরের দরজায় তালা দেওয়া। তার মাথা ঘুরতে থাকে, সে ভাবতে থাকে যে আচ্ছা গত রাত আমি কি স্বপ্ন দেখলাম নাকি? সে নিজেকে পাগল ভাবতে থাকে এবং বলতে থাকে যে মেশিন ঘরে বা কেন তালা মারা থাকবে, আর মেশিন ঘরটা এরকম অবস্থা কেন?
এভাবে সে ভাবতে থাকে এবং ভাবে যে না, এবার সে তার নিজের বাড়িতে যাবে। তারপর সে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে সকালবেলা গিয়ে পৌঁছায়। বাড়িতে গিয়ে সে দেখতে পায় তার মা বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে এবং দুঃখুকে দেখে তার মা চিৎকার দিয়ে উঠে এবং কাঁদতে থাকে আর বলে, সেই রাতে তুই কোথায় গিয়েছিলি বাপ? দুঃখু অবাক হয় এবং বলে, সেই রাত? তার মা বলে, তুই আজ নিয়ে 1.5 মাসের উপর হলো বাড়িতে আসিস না, তোকে কোথাও পাওয়া যাচ্ছিল না। দুঃখু এবার রীতিমতো হক চুকিয়ে যায় এবং মনে করে যেটা কি হচ্ছে, এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি? এটাও দুঃখু বলতে থাকে যে মা তুমি কি বলতেছেন, তো কিছুই বুঝি না। সেই মুহূর্তে তার মামা আসে এবং সে তার মামার খোঁজ নিতে মানে সে মামা আসে, মামার খোঁজ নেওয়ার পর তার মামা সেখানে আসে। তো তারপর তার মামা তাকে বলছে যে দেখ, যা ঘটার ঘটেছে, আজকে তো ঈদের নামাজ পড়ে তারপর একসাথে আমরা নামাজ পড়ো, তারপর বাকি কথা হবে। তারপর দুঃখুকে দেখতে নাকি অনেকে মানে কথা চারপাশে ছড়া যায় যে দুঃখু নাকি এতদিন পর আসছে, ওর বাড়িতে অনেক লোক যখন আসা শুরু করে। তারপরে তার মামা নামাজ থেকে ফেরার পর বাড়িতে দেখা যায় শত শত লোক এসে হাজির। সবাই দুঃখুকে দেখতে আসে এবং তার মামা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বলে যে সেদিন যখন সকালবেলা তার মামা মেশিন ঘরে যায়, মানে দুঃখু যখন যে রাতে সেই তাল গাছে নিচে গিয়েছিল তার পরের দিন সকালে ঘটনা এটা হয়তো বা হবে। তা তার মামা যখন সকালবেলা মেশিন ঘরে যায় তখন মেশিন ঘরের দরজা খোলা পায়। পরে যখন ওই পুকুরের দিকে যায় তখন জমির যে আইল আছে ঠিক আইলের পাশে একটা কোদাল পড়ে থাকতে দেখে। দীর্ঘক্ষণ তিনি তখন দুঃখুকে খুঁজতে থাকে, কিন্তু দুঃখুকে কোথাও খুঁজে পায় না। তখন তারা ভেবেই নেয় হয়তো খারাপ কিছু একটা দুঃখুকে এখান থেকে নিয়ে গেছে, কারণ এলাকাটা তো হয়তো ভালো ছিল না এবং হয়তো বা দুঃখু আর বেঁচে নাই। তাও তারা অনেক হুজুর কবিরাজি কয়েকদিন দেখায়, কিন্তু সঠিক কোনো তথ্য খুঁজে পায় না। কেউ কেউ বলে যে অপেক্ষা করেন, হয়তো বা দুঃখু কখনো ফিরে আসবে। দুঃখুর মা এবং মামা এগুলো নিয়ে ভাবতে থাকে যে আসলে কবে ফিরে আসবে। যাই হোক, এরপর তার মামা বলে যে তুই আসলে কোথায় গিয়েছিলি? তখন দুঃখু বলে যে আমি সব ঘটনায় খুলে বলবো। তখন সবাইকে সেখানে জড়ো করা হয়। জড়ো করানোর পর তার পরিবার সহ সবাইকে দুঃখু সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এদিকে আমার বাবা এবং চাচা দুঃখুকে তার বাড়িতে দেখতে যায়। বিকেলবেলা ইমাম হুজুর যারা যারা আছে মাওলানা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ঘটনাটা খুলে বলা হয়। হুজুর সমস্ত ঘটনা শুনেন এবং বলেন যে ওরা আসলে জিন জাতি ছিল, আর দুঃখুর কথা যতদূর বুঝলাম তারা হিন্দু সম্প্রদায়ের কোনো জিন হবে, তবে হতে পারে তারা ভালো, যেহেতু দুঃখুর কোনো ক্ষতি করেনি এবং দুঃখকে তারা দুঃখকে তারা ঠিকভাবে রেখেছে, এজন্য হয়তোবা তারা দুঃখুর কোনো ক্ষতি চেত না, এজন্য হয়তো তারা দুঃখকে আটকে রেখেছিল। দুঃখ তারা তা বুঝতেও পারেনি। তো দুঃখকে হুজুর রাতে বাড়ি থেকে বের হতে মানা করে তখন, এবং দুঃখুর মামাকে হুজুর বলে যে দেখেন, আমার যা মনে হয় দুঃখুর উপর আসর আছে আর তারা সহজেই সেরে যাবে না দুঃখকে। আপনি একটা কাজ করেন, আমাদের যে বড় ওস্তাদ আছে তার কাছে নিয়ে যাই, সে অনেক বড় মাপের হুজুর। তো সেই অনুযায়ী চট্টগ্রামের কোন একটা থানার ঠিকানা দেওয়া হয়, সেই থানায় সেই ওস্তাদ তিনি বসতেন। তো হুজুর আরও বলেন যে দুঃখুকে এখান থেকে নিয়ে যাওয়ার আগে চট্টগ্রামে বাড়িটা আপনার বন্ধ করে যাবেন। তো তারপর সেই হুজুরের সাথে যোগাযোগ করা হয় কোনো একটা মাধ্যমে। তো হুজুর বলে যে ঠিক আছে, এরকম সময় তোমরা আসো। তারপর তারা এরকম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, সেখানে যায়। তো সেই ওস্তাদ যিনি ছিলেন তিনি দুঃখুকে দেখে এবং তার নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের সবার নাম জানতে চায় এবং তিনি একটা নির্দিষ্ট দিন দেয়। একদিন পরে সেই রাতে তিনি আসর বসাবেন। তো সেই ওস্তাদ আবার ছিল স্থানীয় একটা মাদ্রাসার বড় একজন আলেম, মানে তিনি প্রধান ছিল সেই মাদ্রাসার। তো যাই হোক, সেখানেই তারপর সেই মাদ্রাসা আশেপাশে মানে যে কক্ষগুলো ছিল সেখানে সেই দুঃখুমি এবং তার পরিবারকে সেখানে তখন থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো দুঃখুর মা এবং কতিপয় যারা কিছু ছাত্র ছিল এবং দুঃখুর দুই একজন আত্মীয় স্বজন মিলে তারপর সে আসরে তার একদিন পর বসে। তো সেই সর্দার তাকে ডাকতে থাকে, মানে সেই হুজুর এবং তার সাথে যে জিনগুলো ছিল সেই যে সর্দার নৈগমেশ যার নাম বলেছিলাম তাকে ডাকতে থাকে। তো কিন্তু ডাকাডাকির পরেও সেই সর্দার আসে না। সেদিনের মতো সেই ওস্তাদ অনেকক্ষণ যখন ডাকাডাকি করে তখন তিনি যখন দেখছে আসছে না, তখন আসরটা ভেঙে দেয়। পরের দিন আবার এরকম আসর বসে এবং সেখানেও দেখছে সেই ওস্তাদ যে সেই জিনটা এরকম সর্দার সে আসছে না। তারপর
সেই সর্দার জিনের মানে বিষয়ে সেই ওস্তাদের জিনরা বলে যে দেখুন উনি খুব শক্তিশালী এবং বেশ ক্ষমতাবান, এই জন্য তিনি সহজে এখানে হাজির হয় না। এভাবে নাকি এক নাগারে 7 দিন মানে 7 রাতে আসর বসানোর পর সেই সর্দার জিনকে হাজির করানো হয়। 7ম দিন যখন হুজুর মানে সেই ওস্তাদ সেই সর্দার জিনটাকে ডাকছিল, তখন প্রচণ্ড বাতাস নাকি বাইরে বইছিল এবং জিনটার ভয়েস নাকি এতটাই ভয়ানক ছিল যে সে নাকি চিৎকার দিয়ে তখন সেখানে ঢুকে একটা গর্জন দিয়ে। সর্দার জিন দরজার বাইরে চলে আসার পর সেই গর্জন দেওয়ার পর সে বুঝে যায় যে এখানে সে নিহত এসেছে এবং লাঠি দিয়ে নাকি দরজাটা শব্দ করতে থাকে, মানে দরজায় আওয়াজ করতে থাকে, তখন দরজাটা নিজে থেকে খুলে যায়। তো রুমে প্রবেশের সময় সেই সর্দার জিনটি ভারী কণ্ঠে সবাইকে আদাব জানায় এবং ওস্তাদ সহ দুঃখু সবাই তাকে দেখতে পায় যে একটা কালো অবয়বের মতো। যাই হোক, যেটা তো তখন ঘরে আসার পর রুম তো তখন এই অন্ধকারের মধ্যেও কালো একটা অবয়বের মতো কিছু একটা দেখা যায়। তারপর আর কিছুই দেখা যায় না, শুধু ভয়েস আসতে থাকে, মানে একটা কণ্ঠ নাকি সেখানে আসতে থাকে। দুঃখুর মামা এবং মাদ্রাসার যে কয়েকটা ছাত্র ছিল তারা একটা বৃত্তাকার একটা সার্কেলের মধ্যে তারা ছিল। তো ওস্তাদ তখন সেই সর্দার জিনের প্রশ্নের জবাব দেয় এবং বলতেছে যে আপনার পরিচয়টা জানান। তখন সেই সর্দার জিনটি ভারী কণ্ঠে বলে যে আমার নাম নৈগমেশ। কোনো সমস্যা ছাড়াই ওস্তাদ এবং সর্দার জিনটি কথা বলতে থাকে। এক পর্যায়ে ওস্তাদ সেই সর্দার জিনটিকে বলে যে দুঃখুকে কেন নিয়ে গিয়েছিলেন, কারণটা কি ওকে এরকম ভর করা। তো এটাও জিজ্ঞেস করা হয় যে 1.5 মাসের উপর কেন তাকে আটকে রেখেছিলেন। সর্দার জিনটি তখন বলে যে আমার কন্যা দুঃখুকে অনেক পছন্দ করত, তার আবদার পূরণ করতে তাকে আমার কাছে নিয়ে যায়। ওস্তাদ আবার সেই সর্দার জিনটিকে বলে যে আপনার দুঃখুকে মানে আবার কি নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি। উত্তরে সর্দার জিনটি বলে যে না। তো এবার ওস্তাদ বলেন যে আপনারা যে দুঃখুকে নিয়ে গেলেন ওকে কোনো ক্ষতি করছেন বা ওর উপর কোনো কিছু কি সামনে অ্যাটাক করতে পারে। তখন সেই সর্দার জিন বলে যে না, ওর কোনো আর ক্ষতি হবে না, আর ওকে তখন আবার নিয়েও যাবে না, সেই সর্দার জিন এটা বলে। তো ওস্তাদ তখন বলে যে আপনারা যে ওকে নিয়ে যাবেন না এটার প্রমাণ কি। তখন সর্দার জিন বলে যে আমি ইচ্ছা করলে আমার গোষ্ঠীর সবাইকে নিয়ে এখানে আসতে পারতাম, কিন্তু আমি আসিনি, আপনার সাথে অভদ্র কথা বলিনি। আপনি অবশ্যই জানেন যে আমার ক্ষমতাকে এটা আপনার জিনরাই বলে দিয়েছে। তো তখন সেই ওস্তাদ বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝেছি। তো 1.5 মাস যে দুঃখু আপনার কাছে ছিল ওর খাওয়া দাওয়া কি হতো বা কীভাবে বাঁচলো। তখন সেই সর্দার জিন বলে যে ওটা আপনার বোঝা লাগবে না, ওই খাবার ব্যবস্থা আমরা করেছিলাম, এটা হয়তো মনে নাই ও কী খেয়েছিল না খেয়েছিল, ওর কোনো সমস্যা না, সুস্থই আছে এবং সুস্থই থাকবে। তো তখন সর্দার জিনকে বলা হয় যে আসলে আপনি কি চাচ্ছেন বা কি করতে চান সামনে এটা আমাদেরকে বলেন, তাহলে আমরা এই আসরটা এরপর ভেঙে দিবে আসরটা। সর্দার জিন শুধু একটা হুঙ্কার দিয়ে নাকি তখন বলে যে আমি আর কোনো ক্ষতি করব না, তাকে আমি আর কখনোই নিব না, সে ভালোই থাকবে, আর এটা নিয়ে আর কোনো কথা বাড়াস না। এটা বলার সঙ্গে সঙ্গেই নাকি রুমের দরজাটা নিজে থেকে আবার খুলেছে এবং দেখছে যে সেই সর্দার জিন আর নাই। তারপর সে ওস্তাদ বুঝে যায় যে সেই জিনকে আর এখানে আনানো যাবে না এবং দুঃখকে বলে দেখলেন আমাদের সবই তো শুনলেন, তা আপনি কিছু ঝাড়ফুঁক দিয়ে দিই এবং পানি পড়া দিয়ে দিই আর একটা তাবিজ দিয়ে দিই, এগুলো হাতের মধ্যে পড়া রাখবেন, দেখবেন সামনে কোনো ক্ষতি হবে না। তো তারপর সেখান থেকে দুঃখ এসে পড়ে, তার আর কোনো সমস্যা নাকি পরবর্তীতে তার হয় না। তো নাজমুল সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটার জন্য। তিনি এই ঘটনা সম্পর্কে একটা কথাই বলেন যে দুঃখু মিয়ার আসল নাম ছিল মিজান। পরবর্তীতে তিনি এসব কাজ ছেড়ে একটা সিএনজি চালাতেন ওনার নিজের স্থানীয় এলাকায় এবং সেখানে তিনি অনেকদিন সিএনজি চালাতেন এবং তার যে মেশিন ঘরের ঘটনাটা এটা একটা বাস্তব ঘটনা ছিল যেটা তিনি শেয়ার করেছেন সেই নাজমুল সাকিব ভাই। এবং দুঃখু মিয়া বা মিজান ভাই সম্পর্কে একটা কথাই বলেন, বেশ কয়েক বছর আগে, এটা 2016 সালের দিকে হবে, একদল ডাকাতের হাতে ছুরির আঘাতে তিনি সেই দুঃখু মিয়া বা মিজান ভাই তিনি মারা যান এবং নাজমুল সাকিব ভাই দোয়া চান যাতে আল্লাহ যাতে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো এটাই ছিল নাজমুল সাকিব ভাইয়ের পাঠানো ঘটনা, দুঃখু মিয়ার একটা বাস্তব ঘটনা, যেটা আমাদের এলাকায় বেশ পপুলার একটা ঘটনা ছিল। আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন মাকসুদ নামের এক ভাই। তিনি বরিশাল থেকে ঘটনাটি পাঠিয়েছেন। ইদানিং বরিশালের ঘটনা খুব হাতে আসছে, আমরা ঠিক তার মতন করেই পড়ে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার সুবাদে প্রায় আগে সব ফ্যামিলির কেউ না কেউ লঞ্চের কোনো না কোনো পোস্টে চাকরি করতেন, হোক সেটা বড় কিংবা ছোট। আমার এক ভাবির বাবা ছিলেন লঞ্চ চালক,
কিন্তু বর্তমানে তিনি ট্যাক্সি চালান। ওই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন। যাই হোক, আমি মকসুদ ঝালকাঠি থেকে আজ আপনাদের সাথে আমার ভাবির বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি শুনুন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি কিনা। ঘটনাটি 90-এর দশকের। তিনি ঢাকা টু বরিশাল রোডে লঞ্চ চালাতেন। একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিলেন, কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন। তিনি লঞ্চটি ঘাটে রেখে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন। লঞ্চে যে স্টাফ রয়েছে তাদের জন্য লঞ্চে আলাদা স্টাফ কেবিন রয়েছে, আর যে লঞ্চ চালক তার জন্য একদিকে লঞ্চের সামনে একটি কেবিন রয়েছে গ্লাস সহ। কিছুক্ষণ পরে একজন লোক এসে ওনাকে ডাকলেন এবং লোকটি ওনাকে বললেন একটি লাশ এই লঞ্চে করে নিয়ে যেতে হবে। তিনি তখন বললেন, দেখেন, লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী আনা নেয়া করি, আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে তো অনেক যাত্রী ভয় পেয়ে যাবে। লোকটি তখন বলল, আমি রিজার্ভ লঞ্চ নেব, আপনার সব টাকা আমি দেব। তিনি তখন বলল, ওকে ঠিক আছে, আমার টাকা পাইলেই হইল। লোকটিকে সে বললেন, লাশ কখন নিয়ে আসবেন? লোকটি বলল, সন্ধ্যা 6টার দিকে। লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে উঠালেন। যখন লাশটিকে লঞ্চে উঠানো হলো, ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো, লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে। ড্রাইভার বিষয়গুলিকে স্বাভাবিকভাবে নিলেন। আসল ঘটনা শুরু হয় 11টার পর থেকে। যথারীতি লঞ্চ চলছে। বলে রাখা ভালো, তার স্মোক করার অভ্যাস ছিল, তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর লঞ্চ চালাচ্ছিল। তখন তিনি একটা বিষয় খেয়াল করেন, আপনারা যারা লঞ্চে উঠেছেন তারা জানেন লঞ্চের পাশে অনেক আলো এবং অন্যান্য লঞ্চ যে যায় সেটারও অনেক লাইট থাকে। কিন্তু সে দেখলো তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। তার ড্রাইভিং রুমে ছিল একটি জানালা। তিনি জানালা খুললেন এবং বাইরে তাকালেন। তিনি দেখলেন বাহিরেও সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ রাতটা ছিল চাঁদনি রাত। তিনি আরও একটা বিষয় খেয়াল করলেন, তার আশেপাশে কোনো নৌকা ট্রলার নেই। তিনি মনে মনে ভাবলেন, অন্যদিন তো অনেক নৌকা, অনেক লাইট আলো থাকে, আজ এমন কেন হচ্ছে? তখন তিনি তার লঞ্চের সার্চ লাইটটা অন করলেন, যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয়। কিন্তু তিনি এতে অবাক হলেন, কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার ছিল। হঠাৎ তিনি শুনতে পায় বাইরে অনেক কোলাহল। তাই তিনি তার রুমের দরজা খুলে বাইরে তাকালেন, আর যা দেখলেন তিনি তা দেখেই পুরাই জমে গেলেন। তিনি দেখলেন 20-25 জন লোক তার সামনে, অর্থাৎ লঞ্চের উপরে হাঁটছে, দৌড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল। লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই। তাদের মুখ ছিল খুবই বিবর্ণ, বেদঘুটে, পরনে ছিল সাদা কাপড়। লোকগুলো অবস্থা এমন ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে, কার আগে নেবে ঠিক সেই রকম। তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখে বেলের তারটা কাটা। এখানে আরও বড় ধাক্কা খান তিনি। ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসবেন, তখন তিনি খেয়াল করেন একটি সাদা কাপড়ে মোড়ানো কি যেন তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটি হলো সেই লাশটি যেটিকে তার লঞ্চে ওঠানো হয়েছিল। তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে তার লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যায় এবং তার স্টাফদের ডাকতে থাকে। স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন, লাশ কই? কিন্তু স্টাফরা বলে, লাশ তো কফিনের ভিতরে, সেই জায়গায় আছে। সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান। গিয়ে দেখেন সবই ঠিক আছে, আলো জ্বলছে, কোথাও কোনো কোলাহল নেই। তবে তিনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো রাত প্রায় 3টা বাজে আর লঞ্চটিও অলরেডি পদ্মা পার হয়ে গেছে। এখানে 11টা থেকে 3টা মাঝে 4 ঘন্টার সময়, আর লঞ্চটি ছিল মেঘনায়। কিভাবে পদ্মা পার হয়ে গেল তিনি কিছুই মেলাতে পারছিলেন না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হলে পারত। লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে। হঠাৎ ভোলার কাছাকাছি এসে লঞ্চটি থেমে যায়। তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকিয়ে গেছে, কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না, কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল। লঞ্চ চরে আটকায় শীতকালে, যখন অনেক বেশি কুয়াশা থাকে। তখন তিনি এবার আরও বেশি অবাক হয়। ঠিক তখনই তিনি শুনতে পায় তার একজন কুড়ু তাকে ডাকছে। তিনি বের হন এবং দেখেন লাস্টে যে লোকটি নিয়ে আসছিল সেই লোকটি কান্না করতেছে। তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? লোকটি বলে, লাশ নাই। তিনি অবাক হয়ে যান। তিনিও গিয়ে দেখে সত্যি লাশ নাই, কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তিনি বলেন, কি আজব, লাশ কই গেল? মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চে চুরি করতে আসবে না, আর এটা সম্ভব না। কিন্তু লাশ নেই তো নেই, সম্পূর্ণ গায়েব। তখন তিনি লোকটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। লোকটি বলে, লঞ্চটি যখন থেমে গেছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে লাগলাম ঘটনা কি হচ্ছিল, তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো, আর হঠাৎ একটি বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম। গিয়ে দেখি কফিনে লাশ নেই।
এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়, তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এটাই ছিল একটি সত্যি ঘটনা। তারপর থেকে উনি আর কোনোদিন লঞ্চ চালাননি। তিনি এই চাকরি ছেড়ে দেন এবং বলেন দরকার হয় ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো আর লঞ্চ চালাবো না। তিনি এখনো বাড়ি গেলে লঞ্চের মাধ্যমে যান না, বাস দিয়ে যান। এই ঘটনার কোনো ব্যাখ্যা বা কোনো কিছু কি আপনাদের কাছে আছে? থাকলে জানাবেন। হয়তো কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেদিন রাতটা তার জন্য খুবই ভয়ঙ্কর একটি রাত ছিল। এবার আরেকটি ঘটনা বলছি। একজন ইমাম সাহেব, ঘটনাটা এক ইমামের কাছ থেকে শোনা। ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটা হলো 1990-এর দিকের। বরিশালের কোনো একটা মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তাকে সবাই ভালোবাসতো একমাত্র তার সততার জন্য। এলাকার মধ্যে নামডাক আর সততার ফলে এলাকার মধ্যে যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডাকতেন বিচারে। একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। সবসময়ের মতো ওই বিচারও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিন ছিল শুক্রবার। একদিকে তার বন্ধুর ছেলের বিচার, অন্যদিকে ওনার ছেলের প্রচণ্ড জ্বর। রওনা দেওয়ার আগে ইমামের বউ ওনাকে যেতে না করলেন, যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ। কিন্তু বন্ধুকেও না করতে পারছে না, যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার। খুব ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে ওনার বন্ধুর বাড়ির দূরত্ব 20 মাইল। এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদী পথে 3 ঘন্টা যেয়ে আবারও বহুদূর হেঁটে যেতে হয়। তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটে যেতে হতো। তো ইমাম সাহেব যথাসময়ে রওনা দিয়ে যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিল ওনাকে বিচারের পরে পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে, কিন্তু বিচারের পরে কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করেন বন্ধু যখন নেই তখন তো একাই যেতে হবে, তাই উনি দেরি না করে তখনই রওনা দেন। প্রায় 2 ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটা উনি বুঝতে পারছেন না, যেহেতু চারদিকে অন্ধকার। এতক্ষণ উনি অন্ধকারে হাঁটছিলেন। আনফর্চুনেটলি বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে এগোবে না। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন। রাস্তাটা নির্জন হওয়ায় ওখান দিয়ে খুব কম মানুষ চলাচল করে, তাই তিনি এমন কাউকে পাচ্ছেন না যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও নেই। তো উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন। ওই লোকটার বর্ণনা এমন, লোকটার হাইট 6 ফুট আর পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করেই লোকটার দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন। তো একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান। এবার ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়েছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পিছনে যাওয়ার উপায়ও নেই, কারণ অন্ধকারে সে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই। তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পান। বাড়িতে একজন মহিলা ছিল। উনি মহিলাকে বললেন এখানে কোনো মসজিদ আছে কিনা। সে মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলে ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন। ওনার ভাষায় এমন মসজিদ, এত সুন্দর মসজিদ আমার সারা জীবনে কখনো দেখিনি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে এত সুন্দর মসজিদ আছে, তা তো কেউ আমাকে বলেনি। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন। ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি। মসজিদের ভেতর ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নাত নামাজ পড়েন। সুন্নাত শেষ করার পর উনি দেখলেন মসজিদে মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। যেহেতু উনি একা, তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোক মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। আর উনি একটু অবাক হলেন, কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এশারের সময়। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য। উনি চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না। এখন যদি উনি ওই লোকদের বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে। তাই উনি নামাজ পড়াতে গেলেন। নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন আমি নামাজ কেন শেষ করলাম, কারণ ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বেরোতে মন চাচ্ছে না। কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে, কেননা ওনার ছেলের অসুখ। যে করেই হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতে হবে। তো উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য। উনি আর দ্বিমত করেননি, কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে। ওনার সামনে অনেক ফল দেয়া হলো। উনি খেলেন। ওনার মতে আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন। একটা সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকা দেখতে পেলেন না। তিনি জোরে দুবার চিৎকার করে বললেন কেউ আছে কি না। যখন তিনি কোনো শব্দ পেলেন না তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন।
উনি সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন। একটু কাছে আসার পর উনি দেখেন এই লোকগুলো ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটা লাশ রয়েছে। তো ইমাম সাহেব কিছু সূরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি করতে না পারে। লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো কথা বলে না। উনি আবার জিজ্ঞাসা করেন, আপনারা কোথায় যাবেন? এভাবে 3 বার জিজ্ঞাসা করার পর ওনাদের মধ্য থেকে একজন বলে, আমরা আপনাদের বাসায় যাব। তো ইমাম সাহেব বলেন, আমার বাসায় যাবেন ভালো কথা, কিন্তু এই লাশটা কার? তখন লোকগুলো বলে, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলেন। একথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন, দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দেন। একথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথাও যেন চলে গেল। এরপর ফজরের আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে। 3 ঘন্টা নদী পথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন? নিশ্চয় বাড়িতে কিছু একটা হয়েছে। উনি যখন বাড়িতে পৌঁছেন তখন দেখেন ওনার উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলেন ওনার ছেলেকে উঠানে শুয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফোলা ফাফা। উনি চিন্তা করলেন, আমি তো জ্বর দেখে গিয়েছিলাম, জ্বর তো এমন হওয়ার কথা নয়। ওনার স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলেন। ওনার স্ত্রী বললেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরেতে গিয়ে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় ওনার ছেলের লাশ নিজে থেকে ভেসে ওঠে। এই ঘটনার পর ইমাম সাহেবের মাথায় কিছু আসছিল না, শুধু একটা আক্ষেপ থাকে যে সে যদি ওনাদের সাথে যেত তাহলে হয়তো আজ তার ছেলেকে এই অবস্থায় দেখতে হতো না। ঘটনাটি খুবই আশ্চর্যজনক এবং রহস্যময় একটি ঘটনা, যার ব্যাখ্যা পাওয়া এবং দেয়া খুবই মুশকিল। আরেকটি ঘটনা যেটা আমার বন্ধুর কাছ থেকে শোনা। মাগরিবের পরের সন্ধ্যা, চারদিকে আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কোথায় যেন চাঁদ তার কিরণ চারদিকে ছড়িয়ে দিতে পারে। রমজানের পবিত্রতা ছড়িয়ে রয়েছে চারদিকে। গ্রামের 2-3টি চায়ের টঙ্গে ভিড় জমেছে, কেউ দাঁড়িয়ে কেউ বসে, প্রায় সবাই উঠতি বয়সের তরুণ ও যুবক। তাদের মাঝে আমিও ছিলাম, তবে আমার উদ্দেশ্য ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা সবাই অপেক্ষায় রয়েছে ক্যারাম বোর্ডের দোকানের জন্য। আজ সে কেন জানি প্রচণ্ড দেরি করছে আসতে। সব ক্যারাম বোর্ড আসক্তই এখন টাকা লাগিয়ে ইচ্ছামতো খেলতে এসেছে। এখন আয় রোজগার করে দিনের বেলা সবগুলো ভালো হয়ে যাবে। আমি চায়ের কাপ হাতে নিয়ে বসে আছি। আমার মূল উদ্দেশ্য ছিল শুধু চা খাওয়া, যা আমি খাচ্ছিও বটে। সব টঙ্গেই দাঁড়িয়ে আছে 2টি মাঝারি সাইজের পুকুরের পাশে। টঙ্গওয়ালারা যার যার মতো চা পান বানিয়ে রাখছে তাদের মূল ক্রেতাদের জন্য। ধীরে ধীরে পুরো টং গ্রামের মুরব্বীদের দিয়ে ভরে যায়। তারা সবাই তরুণ যুবকদের শাসন করার চেষ্টা করছে, কিন্তু তেমন কোনো ফল হয় না। সঙ্গে সেই জোয়ারের দোকানিকেও ইচ্ছামতো গ্রাম্য ভাষায় গালিগালাজ করছে। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ জোয়ারি দোকানের ভাই চিৎকার করতে করতে টঙের দিকে ছুটে আসতে লাগলো। ওরে ওরে, নিয়ে গেছে রে, নিয়ে গেছে রে, তারা উড়াইয়া নিয়ে গেছে। তার চিল্লাচিল্লির মাঝে সকলে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কেউ পানি দিচ্ছে, কেউ চা, কেউ কেউ তো মজার চলে মুখে পানও ঢুকিয়ে দিচ্ছে। জোয়ারি দোকানের ভাই শুধু হাঁপাচ্ছে আর হাঁপাচ্ছে, সঙ্গে মুরব্বীরা জোরদার চেষ্টা করছে। হঠাৎ মেম্বার মশাই এসে সবাইকে থামালেন। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমার ভাইডারে নিয়ে গেছে, বলল সে। কে নিয়ে গেছে জিজ্ঞেস করতেই সে যে কথাগুলো বলল তা শুনে সকলের আত্মারাম কেঁপে ওঠে। তারা সেই জিনরা আইসা নিয়ে গেছে, সেই জিনডি যেগুলো আগেও মানুষ ধরে নিয়ে যাইতো, বলল সে। এই কথাগুলো শুনে অনেকে আলহামদুলিল্লাহ বলতে শুরু করলো, আর অনেকের বুক ধরফর করতে লাগলো, বিশেষ করে তরুণ যুবকদের। আমি ছিলাম সবকিছুর ঊর্ধ্বে, কিছুই বুঝছিলাম না, তাই পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় ছিলাম। এশার ওয়াক্তে পুরো মসজিদ ও রাস্তা লোকজন দিয়ে ভরে গেল, কিন্তু মাগরিবের সময়ও 2 সারি লোক ছিল না। তারাবির নামাজের পরে আবারও টঙ্গে এসে একজনকে জিজ্ঞেস করতে সে আমাকে সব জানালো। গ্রামটি প্রচণ্ড মুসল্লি জিন দিয়ে ভরা। বলতে গেলে গ্রামে যতই না জনবসতি রয়েছে ততোধিক বা তার চেয়েও বেশি জিনের আস্তানা। তাই তো গ্রামের মধ্যে এত পরিত্যক্ত পুকুর, জঙ্গল, পুরনো আবাদি জমি বিদ্যমান। আগেকার দিনে গ্রামে প্রচণ্ড জিন সংক্রান্ত জিনিস দেখা গেলেও এখন তা তেমন হয় না। সে সময়ের জিন সংক্রান্ত ঘটনার প্রচলিত একটি ছিল মানুষ কিডন্যাপিং করা। তবে এই কিডন্যাপিং ছিল ভালোর উদ্দেশ্যেই। আজ কিছু বছর যাবৎ এটি বন্ধ ছিল ঠিকই, তবে মনে হচ্ছে তা আবার শুরু হয়েছে। জিনরা সেই সব ছাত্রা লোকদের ধরে নিয়ে যায় যারা পবিত্র রমজান মাস অতিক্রম করেও ঠিক হয়ে ওঠে না। এরপর রমজানের পরে আবার ছেড়ে দেয়, কিন্তু যদি তারা ভালো না হয় তবে পরের রমজানের আগে বা মধ্যে আবারও তুলে নিয়ে যায়। দেখো আজ রাতে কতই না বুড়া গুড়া কিডন্যাপ হয়। এসব ঘটনাগুলোর উৎস কোথায় আমাদের জানা নেই, ব্যাখ্যাও আমাদের কারো কাছেই নেই।
আমাদের পৃথিবীতে এমন অনেক হাজারটা বিষয় রয়েছে যার কোনো ব্যাখ্যা সত্যি আমাদের কাছে নেই। কারো কাছে থাকলে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এখন যে রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম রিমন আহমেদ। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে। প্রিয় লিসেনার্স, আপনাদের অনেকেরই হয়তোবা মনে আছে 2020 সালের এপ্রিল মাসের দিকে ওই এলাকায় একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল। ওই এলাকায় যে গ্রামগুলো রয়েছে মাঝে মাঝেই তারা মারামারিতে লিপ্ত হয়। যে ঘটনাটি সারা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে একজন মানুষের পা কেটে আলাদা করে মিছিল করছিল, স্লোগান দিতে দিতে তারা যাচ্ছিল। এর পরপর প্রশাসন বেশ অ্যাক্টিভ হয়ে ওঠে, মামলা তো হয়েছে, পুলিশ সব সময় এসে আসামিদেরকে ধরার যেই অপারেশন সেটা করত, ঘরে ঘরে তল্লাশি চালাতো। ওই সময় পুরুষ সদস্যরা দিনের বেলাতে বাড়িতে থাকাটাই কষ্ট ছিল, এমনকি রাতের বেলাতেও কষ্ট হয়ে যেত। ঘটনাটি ওই সময় আর কি, এই যে রিমন আহমেদ ভাই, উনি, ওনার বন্ধু রহিম, নাজমুল, আশিক, ওনারা মোট 4 জন বন্ধু সন্ধ্যা 7টায় ঘর থেকে বের হয়ে ওনাদের এলাকায় যে পাগলা নদী রয়েছে সেই পাগলা নদীর পাশে বসে গল্পগুজব করছেন। আসলে বাড়িতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। ওই সময় কিন্তু নদীতে বেশ মাছ পাওয়া যেত। ওনাদের আবার সিগারেট খাওয়ারও বদ অভ্যাস ছিল। তো এই যে পাগলা নদী, এটা হচ্ছে মেঘনা নদী থেকে চলে আসা একটা শাখা নদী। তো মেঘনা নদী থেকে একটা শাখা হয়ে এলাকার পাশ দিয়ে অনেক দূরে চলে গিয়েছে এই নদীটা। তো ওনাদের বাড়ির সামনে নদীর সাথে ছিল অনেক আগের একটা কবরস্থান। কবরস্থানের পাশে ছিল বড় বড় কড়ই গাছ। বর্ষার সময় পানি বেশি থাকতো, বর্ষার শেষে অল্প পানি থাকতো। এই নদীর মধ্যে নাকি প্রত্যেক বছর একটা করে গরু বা মহিষ পানির নিচে তলিয়ে যায়। 2021 সালে এই রিমন আহমেদ ভাইয়ের এক আত্মীয় বেয়াই আর কি, তার কুরবানির একটা মহিষ পানির নিচে নিয়ে যায়। একদিন পরে মহিষটা ভেসে ওঠে, দেখা যায় মহিষের সব কিছু ঠিকঠাক আছে, শুধু বুকটা একদম ফেরে রাখা, কলিজাটা নাই, এছাড়া সব কিছুই রয়েছে। এবার আসি ঘটনায়। তো ওনারা 4 জন বন্ধু আড্ডা দিতে দিতে রাত বাজে তখন প্রায় 1টা। ওখানে কিন্তু জোয়ারের পানি আসতো, তো পানি বেশ ক্লিন থাকতো আর কি, এতটা ক্লিন যে মাছ দেখা যেত, মানে মাছের উপস্থিতি টের পাওয়া যেত। তো ওনারা যখন দেখছেন যে মাছ মোটামুটি আছে, ওনারা মাছ ধরা শুরু করেছেন। মাছ ধরার উপকরণ ওনারা নিয়েই বসেছিলেন। তো মাছ ধরতে ধরতে অনেক দূরে চলে গিয়েছেন আর কি। সবাই একসাথেই থাকতেন, মানে একসাথেই মাছ ধরতেন আর কি। তখন একটা লোককে দেখা যায় নৌকা নিয়ে মাছ ধরছে। তো ওনাকে ওনারা জিজ্ঞেস করেন যে, ও চাচা কয়টা বাজে? উনি বলেন রাত 3:25 বাজে। রাত 3:25 বাজে, অনেকটা রাত তো হয়েই গেছে। তখন সবাই বলে যে চল এখন বাড়িতে যাই, এখন আর কোনো সমস্যা হবে না। তো সবাই তখন পানি থেকে উঠে পড়েন। পাশের জমির যে আইল, ওই আইল ধরে হাঁটতে হাঁটতে ওনারা বাড়ির দিকে আসতে শুরু করেছেন। যেখানে 15 মিনিট হাঁটলে জমি দিয়ে বাড়ির বরাবর চলে আসার কথা, সেখানে মনে হচ্ছে অনেকক্ষণ ওনারা হাঁটছেন। অনেকক্ষণ হাঁটার পরও ওই কড়ই গাছটা দেখা যায় না। সবাই বলে কি রে, এতক্ষণ হাঁটলাম, আমরা কই যাচ্ছি, কোথায় গেছিলাম, এই গাছগুলো দেখি না কেন? তখন এই যে রহিম একটা সিগারেট ধরিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর ওনারা দেখেন যে ওই কবরস্থানটা দেখা যাচ্ছে। তখন সবাই বলছে যাক চলে আসি তাহলে। তো একটু এগিয়ে দেখেন যে আবারও সেই কবরস্থান। তখন ওরা বলছেন যে আরে এটা কোথায় আসলাম, এই কবরস্থান আবার কোথাকার, আমরা কি অন্য গ্রামে চলে আসলাম নাকি? তখন সবাই একটু ভয় পেয়েছেন। সবাই দোয়া দুরুদ পড়তে পড়তে সামনে এগিয়ে যাচ্ছেন। ওনারা দেখেন আবারও কবরস্থান। তখন তো সবাই খুব ভয় পেয়ে যান। ওনারা বলছেন এই আমরা কোথায় আসলাম রে, বারবার শুধু কবরস্থানই দেখতে পাচ্ছি। ওনারা তো দোয়া দুরুদ পড়ছেন, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। আর এই যে রহিম একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছে। তারপর রহিম বলছে সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে সবাই বসে থাকি, আর
যে আমরা যতটুকু দোয়া দুরুদ জানি সবাই সেটা পড়ি। ওনারা সকাল হওয়ার আগ পর্যন্ত ওখানে বসে আছেন আর সবাই দোয়া দুরুদ পড়ছেন। এই যে রহিম, সে আবার একটু দুষ্টু প্রকৃতির। সে কি করেছে, তার যে ট্যাটাটা ছিল সে তার লাইটারটা দিয়ে ট্যাটার সাথে যে বাঁশটা থাকে ওই বাঁশের একটা জায়গায় আগুন ধরানোর চেষ্টা করছেন। আগুন একটা পর্যায়ে ধরেও যায়। তো রহিম অবশ্য ওখানে যারা ছিলেন তাদের থেকে বয়সে একটু বড়। কিছুক্ষণ পর ফজর আজান শোনা যায়। এরপর আস্তে আস্তে অন্ধকার কেটে দিনের আলো উকি দিতেই ওনারা দেখেন যে ওনাদের পাশের গ্রাম, যেটার নাম হচ্ছে আলগাহাটি, এই আলগাহাটির বড় কবরস্থানের কাছে ওনারা চলে এসেছেন। তখন তো সবাই আঁতকে ওঠেন, এটা কিভাবে সম্ভব, এইখানে আমরা কিভাবে আসলাম। যাই হোক, ওখান থেকে ওনারা বাড়িতে চলে যান। এরপর হুজুরের সাথে কথা বলেন এই ঘটনা নিয়ে। হুজুর ওনাদেরকে রুকিয়া করে দেন আর কি, ঝাড়ফুঁক করে দেন। তো এরপর ওনাদের সাথে নাজমুল নামে যেজন ছিলেন আর কি, তার খুব জ্বর হয় আর শরীরও ব্যথা হয়। শুধু নাজমুল না, পরবর্তীতে আরও কয়েকজনের এমনটা হয়েছিল আর কি। হতে পারে যে অনেক বেশি হাঁটাহাঁটি করেছিলেন এই কারণে ব্যথা। তো নাজমুলের তো অনেক জ্বর। এরপর থেকে প্রায় 1 মাস ওনারা মাছ ধরতেই আর যান নাই। আল্লাহর রহমতে ওনাদের অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওনারা একটা জিনিস বুঝতে পারেন নাই, সেটা হলো ওনাদের নদীর পাশে কবরস্থান যেটা একটা, ওনারা ঘুরে ঘুরে 3 বার সেটা দেখেছেন। আর আকাশে কিন্তু চাঁদ বেশ ভালোই আলো ছড়াচ্ছিল, এমনটা না যে ওনারা ভুলভাল দেখেছেন, কারণ ওইখান দিয়ে সবসময় ওনারা আসা যাওয়া করেন। ভুলভাল দেখার কথা না, একজন ভুলভাল দেখতে পারে, কিন্তু এতজন নিশ্চয়ই ভুলভাল দেখবেন না। আবার আলগাহাটি বড় কবরস্থানে যেতে হলে বাড়ির পাশ দিয়ে যেতে হয়, কিন্তু ওনারা কিন্তু কোনো বাড়িঘর দেখতে পান নাই। অর্থাৎ ওই আলগাহাটি কবরস্থানে যেতে হলে আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে। ওনারা যখন ওই আলগাহাটি বড় কবরস্থানে গিয়েছেন, আশেপাশে তো কোনো ঘরবাড়ি দেখতে পান নাই। তখন সবাই বলেছিল যে এই যে কানাভুলো, এই কানাভুলো নাকি ওনাদেরকে ধরেছিল, তাই কিছু দেখেন নাই। আর ওই যে ট্যাটার বাসে যে আগুন ধরিয়ে দিয়েছিলেন, এর কারণে হয়তোবা আল্লাহ কোনো না কোনোভাবে ওনাদেরকে বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, এরপরে তো রিমন আহমেদ ভাই সৌদি আরবে চলে আসেন, এখনও সেখানেই আছেন। তবে এই ঘটনার আরও বেশ কিছুদিন পর, তখন অবশ্য 2021 সালের কুরবানি ঈদ চলে এসেছে। তো ওনারা কুরবানি দিয়েছেন। ওনার আম্মু বলছেন যে রিমন, তোর ফুপুর যেই ভাগের মাংসটা এগুলো একটু দিয়ে আয়। তখন বাজে বিকাল 3টা। তো উনি বললেন যে ফ্রিজে রেখে দাও, কালকে নিয়ে যাব। তখন তো ওনার আম্মা বলে, না এটা তো হয় না, কুরবানির মাংস সাথে সাথে দিয়ে আসার নিয়ম, দেরি করে দিলে কিভাবে হয়, খুব যে দূরে তা তো না ফুপুর বাসা, এগুলো দিয়ে আয়, ফুপুর সাথে দেখা করে আয় ঈদের দিন। তখন এই যে রিমন ভাইয়ের বড় ভাই, উনিও সৌদি আরবে থাকতেন, বড় ভাই আবার ফোন করে বলে যে তোকে 2000 টাকা বকশিস দেবো নে, তুই গিয়ে ফুপুকে মাংসটা দিয়ে আস। যাই হোক, ঈদ সেলামিও পাওয়া যাবে, মাংসটা দিয়ে আসবে। তখন আর উনি না করেন নাই, উনি রওনা দিয়েছেন। এদিকে বন্ধুরা মিলে একটা পার্টি দেওয়ার কথা ছিল রাতের বেলা, তাড়াতাড়ি ফেরত আসতে হবে। এই জন্য আসলে উনি যেতে চাচ্ছিলেন না। যখন ওনার মা ওনার বড় ভাইকে জানাতে যেতে চাচ্ছে না, তখন ওনার বড় ভাই তাকে বকশিস বা সেলামি দেওয়ার লোভ দেখায় আর কি। তো উনিও রাজি হয়ে যান। উনি চিন্তা করেন যে তাড়াতাড়ি আসতে হবে, হয়তো বা কিছুটা দেরি হতে পারে, কিন্তু এসে বন্ধুদের সাথে অ্যাটেন্ড করতে হবে পার্টিতে। উনি তো একা চলতে শুরু করেছেন। তো পাগলা নদীর পাড় ধরে হেঁটে গৌরনগর গিয়ে একটা নৌকা দিয়ে উনি চলে যান শরীফপুরে। সেখান থেকে 10 মিনিট হাঁটার পর চলে যান হাড়ঘর গণকবরে। ওখানে একটা গণকবর রয়েছে, জায়গাটার নাম হলো হাড়ঘর গণকবর বলে আর কি। তো সেখান থেকে একটা রিক্সা নিয়ে ফুপুর ঘরের সামনে চলে আসেন। ওটার নাম হচ্ছে বড়াইল, যেখানে এই জায়গাটা আর কি। তো তখন উনি দেখেন যে সন্ধ্যা 6টার মতো বেজে গেছে। ফুপুকে মাংস দেওয়ার পর ফুপুকে বলছেন যে ফুপু আমি চলে যাব। তো ফুপু তো যেতে দিতে চান না, বলে আরও কিছুক্ষণ থেকে যা। তখন উনি বুঝেন যে আমাদের তো বন্ধুদের একটা পার্টি আছে, আমাকে যেতে হবে। তো ফুপুর বাসা থেকে ঠিক একই রকমভাবে রওনা করেছেন, ওই যে রিক্সা নিয়ে হাড়ঘর গণকবরের সামনে এসে হাঁটতে হাঁটতে শরীফপুর গোদারাঘাট, অর্থাৎ যেখানে খেয়াঘাট, এখানে এসে দেখেন 7টা 35-এর মতো বাজে আর কি।
তখন গোদারা পার হয়ে গৌরনগর চলে আসেন। গোদারা ঘাট থেকে 10 মিনিট হাঁটার পর এলাকা, অর্থাৎ খেয়াঘাট থেকে 10 মিনিট হাঁটার পর ওনার এলাকা। তো ওই খেয়াঘাট থেকে নামার পর 2 মিনিট হাঁটার পর উনি দেখেন নদীর পাড়ে একটা বাচ্চার কান্নার আওয়াজ। মনে মনে চিন্তা করেন যে এখন বাচ্চা কান্না করে কেন, দেখি তো ঘটনাটা কি। তো উনি একটু এগিয়ে যান দেখার জন্য। উনি আরও একটু সামনে এগিয়ে গিয়ে দেখেন যে কান্নার আওয়াজটা আসলে কোন দিক থেকে আসছে বোঝা যাচ্ছে না। উনি তখন একটু ভয় পেতে শুরু করেন যে কি ব্যাপার, কোথা থেকে কান্নার আওয়াজ আসছে বুঝতে পারছি না, একবার মনে হয় ডানে বায়ে এরকম মনে হচ্ছে। উনি চিন্তা করলেন ধুর, আমি বাড়ির দিকে চলে যাই। তো হঠাৎ করে উনি দেখেন যে একটা শেয়াল, স্বাভাবিক শেয়াল থেকে অনেক বড়, ওনার পিছু পিছু আসছে। শেয়ালটার আকৃতিটা আসলে খুব বেশ মানে ভয়ঙ্করই বলতে হবে, কারণ স্বাভাবিক আকৃতির শেয়াল এত বড় হয় না সাধারণত, আমরা এরকম বড় শেয়াল সাধারণত দেখি না। স্বাভাবিক আকৃতির শেয়াল থেকে প্রায় 2-3 গুণ বড় আকার আকৃতিতে। তো ওনার পিছু পিছু আসছে। তো উনি তো এটা দেখেছেন, হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় কে যেন পেছন থেকে বেশ শক্তি দিয়ে ওনার পিঠে লাথি দিল। পা দিয়ে যদি লাথি দেওয়া হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে এটা পায়ের আঘাত। উনি তো মাটিতে পড়ে যান, ঘুরে তাকান, উনি দেখেন যে কেউ নাই। উনি চিৎকার করে বলে ওঠেন, এই কে রে, আমার সাথে মজা নিচ্ছিস নাকি? এই ঈদের দিনে এভাবে কেউ মজা নেয়? যখন এটা বলেছেন হঠাৎ করে দেখেন ওই শেয়ালটা কোত্থেকে যেন আবার সামনে চলে আসে। এসে অবশ্য কোনো আঘাত করে নাই, সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল। এরপরে কোত্থেকে যেন একটা বিশাল আকৃতির বিড়াল চলে আসে। উনি চিন্তা করেন আল্লাহ রে, কোন বিপদে পড়লাম। উনি দ্রুত বাড়ির দিকে আবার রওনা দিয়েছেন। তখন আবার পেছনে লাথি না, এবার হলো মনে হলো 5 আঙ্গুলের একটা থাপ্পড়, সজোরে একটা থাপ্পড়। এত জোরে একটা থাপ্পড় দিয়েছে যে ব্যথা তো উনি পেয়েছেনই, ওই সময় যে কোন দোয়া দুরূদ পড়তে হবে এটা উনি ভুলে গেছেন। অবশ্য ওই থাপ্পড়কে উনি পড়ে যান নাই, উনি দৌড় দিয়েছেন। তখন এশার আজানও দিয়ে দিয়েছে। উনি দ্রুত বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে উনি অজ্ঞান হয়ে যান। তবে বেশিক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন না, 5-10 মিনিট ছিলেন আর কি। এরপর ওনার বাড়ির সদস্যরা ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আল্লাহর রহমতে সফল হন। জ্ঞান ফেরার পর উনি দেখেন ওনার বাড়ির সামনে 2 জন মহিলা এবং 1 জন পুরুষ, সাথে কয়েকটা বাচ্চা। তখন সবাই বলতেছে যে এই তোমার বাড়ি কই? এরপর উনি টের পান যে আরে আমি তো আমার বাড়িতে না, আর আমি যেখানে আসছি নিজের বাড়ি মনে করে এটাও তো আমার বাড়ি না, এটা তো আর একজনের বাড়ি। আসলে উনি এমন দৌড় দিয়েছেন, সামনে যেই বাড়িটা পেয়েছেন মনে করছে এটা আমার নিজের বাড়ি, এটা মনে করে ঢুকে গেছেন আর কি। তো এরপরে আসলে যেই বাড়িতে ঢুকে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন তারাই মোটামুটি সেবা শুশ্রূষা করে অল্প সময়ের মধ্যে জ্ঞান ফিরিয়েছে। ওনার ধারণা হয়েছিল যে এটা ওনার আর কি। তো যাই হোক, উনি বলেন যে এই ঘটনা, আমি তো ভয় পাইছি। তখন ওই বাড়ি সবাই বলছে যে ও তুমি তো খিয়াল্লার খপ্পরে পড়ছো। খিয়াল্লা কি? বলে যে এই রাস্তায় এরকম একটা দুষ্টু জিন আছে, এইটার নাম খিয়াল্লা। এই খিয়াল্লা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে, একবার শেয়াল একবার বিড়াল, এই রূপ ধারণ করে আর পথিকদেরকে আঘাত করে, চর মারে, লাথি মারে, এগুলো করে। এরপর উনি কি করেছেন, দ্রুত ওনার বন্ধুদেরকে ফোন করেছেন যে তোরা গৌরনগর হাই, আমি বিপদে পড়ছি। 7-8 জন বন্ধু এসে ওনাকে নিয়ে যান। তো সবাই জিজ্ঞেস করে কী হয়েছে কী হয়েছে, ওই সময় সবাই জিজ্ঞেস তো করবেই, কিন্তু উনি ওই সময় কিছু বলেন নাই। তো যাই হোক, বাড়িতে উনি যান, যাওয়ার পর সবাইকে ঘটনাটা খুলে বলেন। এরপর মসজিদের হুজুরকে ডেকে এনে পানি পড়া খাইয়ে দেন, আর ওই পানি দিয়ে গোসল করতেও বলে দেন ওই হুজুর। তো উনি আসলে এত ভয় পেয়েছিলেন, ওই রাত্রে তার বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার প্রশ্নই আসে না। রাতের বেলা ওনার শরীরে অনেক জ্বর এসেছিল, তবে 5-6 দিনের মধ্যে আল্লাহর রহমতে জ্বরটা ভালো হয়ে যায়। এর কিছুদিন পর ওনার ভাই বিদেশ থেকে আসেন। বিদেশ থেকে আসার পর ওনার যাওয়ারও বন্দোবস্ত করেন। সব প্রক্রিয়া শেষে উনিও সৌদি আরবে চলে যান। প্রিয় লিসেনার্স, এই যে খিয়াল্লা, এই খিয়াল্লা জিনিসটা ঠিক এভাবেই পথিকদেরকে ওই রাস্তায় আক্রমণ করে। আর এই আক্রমণের শিকার ওই ঈদের দিন রাত্রে উনিও হয়েছিলেন।
যাক, আল্লাহর রহমতে এটা নিয়ে আর বেশি সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। উনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার কানে গোজা হেডফোনটা আচমকা একটা তীব্র স্ট্যাটিক শব্দ করে বন্ধ হয়ে গেল। তখন ঘড়িতে রাত 3:11। আমি ভাবছিলাম যে ল্যাপটপের চার্জ মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই আমার পুরো শরীরটা হিম হয়ে গেল। ল্যাপটপটা পুরোপুরি বন্ধ, অথচ আমার কানের ভেতরে সেই স্ট্যাটিক শব্দের মাঝখান থেকে খুব ধীর লয়ে একটা অতি প্রাকৃতিক বাঁশির সুর ভেসে আসতে শুরু করেছে। সুরটা হেডফোন থেকে আসছিল না, ওটা আসছিল সরাসরি আমার মগজের ভেতর থেকে। আমি কান থেকে হেডফোনটা ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু সেই সুর থামল না, বরং ওটার ঘরের চারপাশের দেয়ালগুলো থেকে প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক তখনই আমার ঘরের মেঝেটা কেমন যেন নরম এবং ভেজা মাটির মতো গলতে শুরু করলো। সেই মাটির নিচ থেকে ধীর গতিতে বের হয়ে এলো এক জোড়া সাদা মাংসহীন কঙ্কালসের মতো হাত। হাত দুটো কোনো দানবের ছিল না, ওটা ছিল একটা অবয়বহীন সুরের ছায়া, যা আমার দিকে এগিয়ে এসে বাতাসে ভাসতে থাকা ধূলিকণা দিয়ে একটা শব্দ ফুটিয়ে তুলল। তা হলো, শুনছিস? তো এমনটা শোনার পর আমার মুখ থেকে কোনো চিৎকার বের হলো না, কারণ আমার নিজের কণ্ঠস্বরটা তখন সেই পুরনো সুরের সাথে মিশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই ঘটনা 2024 সালের মার্চ মাসের। আমার নাম আরিয়ান। আমি তখন সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর একটা প্রজেক্টের কাজে কুষ্টিয়ার এক পুরনো জমিদার বাড়ির কাছের একটা রেস্ট হাউসে একাই থাকতাম। তো পেশার খাতিরে গভীর রাত পর্যন্ত নানা রকম শব্দের ফ্রিকুয়েন্সি আর অডিও এডিটিং নিয়ে আমাকে কাজ করতে হতো। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, তারা অলৌকিক শব্দতে সাধারণত ফ্রিকুয়েন্সির ভুল বা কানের সমস্যা বলে উড়িয়ে দেয়, কিন্তু সে রাতের ঘটনা আমার সেই অহংকার চিরতরে ভেঙে দিয়েছিল। সেদিন রাতে আমি একটা নতুন মিউজিক ট্র্যাক মিক্সিং করেছিলাম। চারপাশ একদম নিঝুম, শুধু বাইরে হালকা বসন্তের বাতাস বইছিল। হঠাৎ করেই ল্যাপটপের মনিটরটা কোনো কারণ ছাড়াই নেমে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার হেডফোনে যে অডিওটা চলছিল সেটা বন্ধ হওয়ার বদলে এক বিকট যান্ত্রিক ঘন ঘন আওয়াজের রূপ নিল। আমি ঝট করে হেডফোনটা কান থেকে খুলে টেবিলের উপর রাখলাম, কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তখন, যখন আমি দেখলাম হেডফোনটা টেবিলের উপর পড়ে আছে, অথচ সেই সুরটা আমার কানের ভিতর আগের মতোই তীব্রভাবে বেজেই চলছে। মনে হচ্ছিল কেউ একজন আমার মাথার খুলির ভেতরে বসে কোনো প্রাচীন বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আমি ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালাম, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমি যতবার দরজার দিকে এগোচ্ছি, দরজাটা ততক্ষণই পিছনের দিকে সরে যাচ্ছে। ঘরের দূরত্ব আর স্পেস যেন বারবার রাবারের মতো টেনে লম্বা করে দিচ্ছিল কেউ একজন। ঠিক তখনই ঘরের কোণার অন্ধকার থেকে একটা কুয়াশাচ্ছন্ন অবয়ব ভেসে উঠল। তার কোনো চোখ নেই, নেই কোনো মুখ, নেই কোনো নাক, কিংবা নির্দিষ্ট কোনো শরীরের অংশও ছিল না। সে ছিল স্রেফ একটা ঘন ধূসর কুয়াশার কুণ্ডলী, কিন্তু তার গা থেকে তীব্র প্রাচীন পুরো কর্পূর আর শুকনো পাতার গন্ধ আসছিল। সে কোনো কথা বলেনি, কিন্তু সে যখন তার সেই কুয়াশাময় হাতটা আমার দিকে বাড়ালো, আমার মস্তিষ্কের ভেতরে সেই সুরটা এক সেকেন্ডেই হাজারটা মানুষের আর্তনাদে পরিণত হলো। আমার মনে হতে লাগলো আমার জীবনের সমস্ত ভালো স্মৃতি, আমার চেনা মানুষের কণ্ঠস্বর, সবকিছু সেই কুয়াশাটা
চুষে নিজের ভেতর নিয়ে যাচ্ছে। আমার চারপাশে দেয়ালগুলো ত্বরণ হয়ে নিচের দিকে নেমে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এই জিনটি কোনো শারীরিক আঘাত করে না, সে মানুষের শ্রবণ শক্তি আর অবচেতন মনকে আচ্ছন্ন করে তার চারপাশের চেনা মানুষ বাস্তবতাকে বিকৃত করে দেয়, যাতে মানুষ নিজের অস্তিত্বের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তো যন্ত্রণায় আমার কান দিয়ে তরল কিছু একটা গড়িয়ে পড়ার মতো অনুভূতি হলো। আমি শেষ শক্তিতে আমার চোখ দুটো বন্ধ করে মনে মনে নিজেকে মনে করার চেষ্টা করলাম যে আমি কি। আল্লাহর পবিত্র নামের অস্তিত্বটা মনে আসতে ভেতরে সেই পৈশাচিক সুরটা তীব্র একটা গাছ ভাঙার মতো শব্দ করে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে পুরো কুয়াশার অবয়বটা একটা তপ্ত বাতাসের ঝাপটার মতো বাতাসে মিলিয়ে গেল। এবং আমি তখনও সূরা ইখলাস এবং সূরা নাস এবং সূরা ফালাক পড়তে শুরু করলাম। তো এই সূরাগুলো পড়তে পড়তে আমার জ্ঞান হারিয়ে যায় এবং আমি সেখানে লুটিয়ে পড়ি। পরের দিন দুপুরে রেস্ট হাউসের কেয়ারটেকার এসে আমাকে ঘরের মেঝে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং আমাকে পাশের নিকটবর্তী একটা হসপিটালে অ্যাডমিট করে দেয়। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার কান দিয়ে সত্যি সামান্য রক্তক্ষরণ হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন তীব্র কোনো সাউন্ড ফ্রিকোয়েন্সির আঘাতে আমার কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ওনারা এখনো ব্যাখ্যা করতে পারেননি যে ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ থাকা অবস্থায় সেই ফ্রিকোয়েন্সিটা কই থেকে এলো। যদিও আমি এখন সুস্থ, কিন্তু আজও আমি রাতে ঘুমানোর সময় যদি বাইরে কোনো হালকা সুর বা বাতাসের শীষ দেওয়ার মতো শব্দ শুনি, আমার বুকের স্পন্দনটা থমকে যায়। আমার মনে হয় সে অবয়বহীন সুরের জিনটা আজও আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, গানটা তো এখনো শেষ হয়নি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের কাছেই বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, গুড নাইট।